আসসালামু আলাইকুম সকলকে। আশা করি এইচএসসি 25-এর বাচ্চারা ভালো এবং সুস্থ আছে এবং অলরেডি তোমরা আমাদের ডে 1-এ যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল চিত্রের ক্লাস করা এবং হচ্ছে যে আমাদের একটা অধ্যায় জুলজি চ্যাপ্টার 11 পড়ে ফেলা তোমরা আশা করি পড়ে ফেলেছো। সো চিত্রের ক্লাসটা করা মানে কিন্তু তোমার জুলজির সিকিউর পড়া অ্যারাউন্ড 30-50% শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে যে চিত্র পারো মানে তুমি জুলজির সিকিউ পারো। সো চলো তাহলে আমরা আসো কথা বলি। তো আমাদের খেয়াল করে দেখো, আজকে আমরা জুলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকিউ গুলো নিয়ে কথা বলবো এক ক্লাসে। ছোট্ট ক্লাস হবে, আমি মূলত তোমাদেরকে বলে দিব কি কি পড়তে হবে এবং আমিও কিছু বিষয় পড়ায় দিব। তো দেখো জুলজির ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার কি কি আছে। জুলজি ক্ষেত্রে সিকিউ অ্যান্সার করার জন্য আমার 8টা সিকিউ থাকবে, 5টা অ্যান্সার করতে হবে। তো সিকিউ অ্যান্সারের ক্ষেত্রে আই ক্যান বি চুজি, যে আমি হচ্ছে এটা থেকে অ্যান্সার করবো, এটা থেকে অ্যান্সার করবো, এটা থেকে অ্যান্সার করবো। দেখো আমাদের চ্যাপ্টার কি কি আছে। আমাদের হচ্ছে যে জুলজি বইয়ের মধ্যে হচ্ছে অধ্যায় আছে টোটাল 11টা, অধ্যায় আছে 12টা, কিন্তু আমাদের জন্য আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2.1 হাইড্রা, 2.2 এটা হচ্ছে আমাদের ঘাসফড়িং, 2.3 এটা হচ্ছে রুই মাছ, চ্যাপ্টার 3 হচ্ছে পরিপাক শোষণ, চ্যাপ্টার 4 হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালন, 5 হচ্ছে যে আমাদের শ্বাসক্রিয়া এবং হচ্ছে যে শ্বসন, 7 হচ্ছে যে আমাদের এই রক্ত কি বলে এটাকে, 7 হইছে তোমার 7 হইছে চলন অঙ্গ চালনা, আর 11 হচ্ছে জেনেটিক্স। এখন জুলজি পরীক্ষায় প্রশ্নের একটা মজার বিষয় হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। তোমরা কিন্তু বিবর্তন পড়ো না, পরীক্ষায় খ গ বিবর্তন থেকে দিয়ে দেয়। তো জুলজি পরীক্ষায় একটা মজার বিষয় হচ্ছে প্রশ্ন ইন্টারলিঙ্কড করে দিবে, এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের ল্যাঞ্জা ঝুলায় দিবে। সেই যে এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায়ের ল্যাঞ্জা ঝুলায় দেওয়া, এই ল্যাঞ্জাটা ধরতে হবে, ঠিক আছে। সো বিকজ ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, তো এই ল্যাঞ্জাটা তোমাকে ধরতে হবে। এখন এই যে তোমার ধরো 1 2 3 4 5 6 7 8 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টার থেকে বা 9টা টপিক থেকে তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে 8টা, কিন্তু একটা জায়গা থেকে প্রশ্ন আসবে যেটা তোমাকে অলরেডি আমি পড়তে বলছি, জুলজি 11। সো আজকে ডে 2-তে তুমি এই ক্লাস করতেছো, মানে ডে 1-এ তোমার জন্য পড়ার কথা ছিল কি, জুলজি পড়ার কথা ছিল, জুলজি চ্যাপ্টার 11। সো খেয়াল করো, সো এই জুলজি চ্যাপ্টার 11 এটা থেকে আমরা হচ্ছে যে এটা পড়বো মাস্ট। সো এখান থেকে আমি পড়বো এবং একটা সিকিউ পরীক্ষার মধ্যে অ্যান্সার করবো। ওকে, সিকিউর জন্য এই চ্যাপ্টার বাদ, এই চ্যাপ্টার আমরা সিকিউর জন্য পড়বো না, অ্যাজ ইউজুয়াল সিকিউর জন্য অ্যান্সারও করবো না এই চ্যাপ্টার আমি। জুলজি চ্যাপ্টার 5 সিকিউ আসবে এবং আমি এই জুলজি চ্যাপ্টার 5 থেকে 1 সিকিউ অ্যান্সার করব। আমাদের জুলজি চ্যাপ্টার 4 এখান থেকে সিকিউ আসবে এবং আমি এখান থেকে 1 সিকিউ অ্যান্সার করব। জুলজি চ্যাপ্টার 3 এখান থেকে আমাদের হচ্ছে যে একটা সিকিউ আসবে, আমি এখান থেকে একটা সিকিউ অ্যান্সার করব। সো আমি তোমার জায়গায় থাকলে এই কয়টা চ্যাপ্টার 1 2 3 4 এই 4টা অধ্যায় থেকে সিকিউ অ্যান্সার করার দিকে বেশি আগ্রহী থাকতাম, কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো হচ্ছে কম্পারেটিভলি সহজ বা মানব দেহের সাথে রিলেটেড। এখন এখান থেকে তাহলে 1 2 3 4 4টা সিকিউ, আর এই জায়গা থেকে মোস্ট লাইকলি 3টা বা 4টা সিকিউ আসবে, আমরা অ্যান্সার করব। সো আমি এর মধ্যে প্রেফার করতাম হচ্ছে তোমার জন্য হাইড্রাটা পড়া, কারণ হাইড্রাটা খুব সহজ। এক অধ্যায় আমার কাছে একটু জাউরা জাউরা অধ্যায় লাগে, যে এত কিছু পড়তে হয় এক অধ্যায়ের মধ্যে। যদি কর্ডাটা অংশ থেকে আসে হ্যাপি, নাইলে হচ্ছে আগের অংশগুলো ভালো লাগে না। সো এইটা, এবং হচ্ছে যে রুই মাছটাও আবার কম্পারেটিভলি সহজ, সো রুই মাছ। সো আমি তোমার জায়গায় থাকলে সিকিউর জন্য এই কয়টা চ্যাপ্টার টার্গেট করতাম, এই কয়টা চ্যাপ্টার টার্গেট করতাম, যে আমি হচ্ছে যে সিকিউ এই 1 2 3 4 5 6 6টা অধ্যায় সিকিউর জন্য টার্গেট করতাম। এই 2 অধ্যায় বাদ দিতাম না টোটালি, আমি এখান থেকে পড়ে যেতাম শুধুমাত্র ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম দর্শন কৌশল, ওমাটিডিয়াম দর্শন কৌশলটা এবং হচ্ছে রূপান্তর, এই 3টে টপিক পড়ে যেতাম। যদি হচ্ছে চলে আসে দিব, নাইলে দিব না। এখান থেকে আমি পড়তাম হচ্ছে অল্প কিছু টপিক, সিলম পড়তাম, আমি এখান থেকে পড়তাম হচ্ছে সিলম পড়তাম, প্রতিসাম্যতা পড়তাম, আমি এখান থেকে হচ্ছে করডাটার যে অংশ, কর ডাটা ভালো করে পড়ে যেতাম, যদি আসতো দিতাম। বাকি চ্যাপ্টারগুলো আমি খুব ভালো করে পড়বো। সো বাকি চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু আমার হয়ে যাচ্ছে, এখান থেকে আমি পড়তেছি। এটাও একদম ফুল বাদ না দিয়ে আমি একটু হ্যাভার্সিয়ান সিস্টেমটা দেখে যেতাম, হ্যাভার্সিয়ান সিস্টেমটা শিখে যেতাম। ছবি আঁকা কিন্তু তোমাদের আমি শিখাইছি চিত্রের ক্লাসে। তারপর হচ্ছে যে আমি এখান থেকে হ্যাভার্সিয়ান সিস্টেম শিখতাম। সেকেন্ড যে জিনিসটা শিখতাম আমি, সেটা হচ্ছে মাংসপেশির পার্থক্য এবং হচ্ছে লিভার, মাংসপেশির পার্থক্য আর হচ্ছে লিভার। তো হচ্ছে চাইলে কিন্তু অনেক কিছুই পড়া যায়, প্রতিটা অধ্যায় থেকে অধ্যায় পড়া যায়, কিন্তু আমরা কাজ করবো না। আমরা হচ্ছে যে একটা একটা করে তাহলে আসো অধ্যায় হচ্ছে যে পড়ি। তাইলে যারা একটু আমার মতো হচ্ছে যে চিন্তা করতেছে যে না 8টা অধ্যায় আছে, সব পড়ে গিয়ে তো লাভ নাই, সিকিউর জন্য অল্প কিছু, দেন এই যে বক্স করে দিছি যে 6টা, এই 6টা খুব ভালো করে দেখতে পারো। যারা একদম রিস্ক ফ্রি থাকতে চাও, এই 6টার পাশাপাশি হচ্ছে এই চ্যাপ্টার গুলা থেকে যে টপিক গুলা লিখে দিছি সেগুলা পড়তে পারো। সো চলো একটা একটা করে চ্যাপ্টার আমরা হচ্ছে যে দেখাশোনা শুরু করি। তো আমরা প্রথমেই শুরু করি জুলজি চ্যাপ্টার 11 দিয়ে।
দেখো, জুলজি চ্যাপ্টার 11 অলরেডি আমি তোমাকে পড়তে বলছি, আমি অলরেডি এটা সব ক্লাস গুছাই দিয়ে দিছি। বিবর্তনে একটা ক্লাস ছিল না, সেটাও আমি দিয়ে দিছি। তো জুলজি চ্যাপ্টার 11 তুমি শুরু করবা বিবর্তন দিয়া, কারণ বিবর্তন তুমি পড়ো না, তুমি বিবর্তন দিয়ে পড়বা। বিবর্তন থেকে তোমার পরীক্ষায় হচ্ছে ক এবং খ আসবে, বিবর্তন থেকে তোমার পরীক্ষায় ক খ আসবে, আসবেই 100%। এবং এখান থেকে আমাদের 3টা জায়গা থেকে ক খ সবচেয়ে বেশি আসে। এটা হচ্ছে আর্কিওপটেরিক্স যে আমাদের হচ্ছে একটা লিঙ্কিং সংযোগকারী সূত্র, যে আর্কিওপটেরিক্স হচ্ছে যে আমার ওর কিছু বৈশিষ্ট্য সরীসৃপের মতো আছে, কিছু বৈশিষ্ট্য পাখির মধ্যে আছে, সরীসৃপ পাখির মধ্যেও একটা সংযোগকারী সূত্র। তারপর আছে সমবৃত্তীয় অঙ্গ, যে এরা কি করে, সমবৃত্তীয় অঙ্গ যে এদের গঠন হচ্ছে যে আমাদের গঠন আমাদের একই কিন্তু কাজ ভিন্ন ভিন্ন, এদের বলি সমবৃত্তীয় অঙ্গ। চিত্রের ক্লাসে দেখাইছি সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ। সো এই টপিক গুলা হচ্ছে যে আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের বিবর্তনের ক্লাসটা করে ফেলবা, আশা করি অলরেডি করে ফেলছো। এখন আমাদের হচ্ছে যে এই জেনেটিক্স থেকে আমাদের আসার মতো কি আছে, সব আছে। জেনেটিক্স এমন একটা চ্যাপ্টার, কিচ্ছু বাদ দিবা না। মানে যারা এখনো জেনেটিক্স পড়ো নাই, আমি যে 3টা ক্লাসের লিঙ্ক দিব, হয় ক্লাসগুলো সব দেখে ফেলবা, আর নিজেরা যদি পড়ো সব পড়বা। জেনেটিক্সের কিচ্ছু বাদ দিবা না, কিচ্ছু বাদ দিবা না। এখানে আমাদের মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, তাহলে জেনেটিক্স থেকে মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র ভালো করে পড়ে ফেলবা, কারণ পরীক্ষার মধ্যে দেখা যাবে যে কোনো একটা ব্যতিক্রম সে দিয়া বলবে এটা মেন্ডেলের যে সূত্রের ব্যতিক্রমটা ব্যাখ্যা করো। এবং হচ্ছে যে মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের যত ব্যতিক্রম আছে খুব ভালো করে পড়বা, সব ব্যতিক্রম বাদ দিবা না। প্রতিটা জিনিস কোনো না কোনো বোর্ডে আসছে। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা, যে এক্স লিঙ্ক ডিজিজ, স্পেশালি লাল সবুজ বর্ণান্ধতা থেকে প্রশ্ন আসবে। এবং হচ্ছে যে আরেকটা জায়গা থেকে প্রশ্ন প্রচুর আসে, সেটা হচ্ছে যে তোমার আরেকটা অংশ, লাস্টের অংশ যেটা আছে RH ইনকম্পিটিবিলিটি। আমি চিন্তা করছি তোমাদের জুলজির জন্য আমার স্লাইড গুলা উন্মুক্ত করে দিব। আমার যে স্লাইড আছে, যে আমার হচ্ছে যে স্বাধীনতা ব্যাচে নেওয়া যে স্লাইড গুলা, সেগুলো উন্মুক্ত করে দিব। সো দেখো, জিনতত্ত্ব বিবর্তন বলে দিলাম তো কি কি পড়তে হবে, আবারও দেখে এই জায়গা থেকে একটু হালকা পাতলা প্রতিটা চ্যাপ্টার নিয়ে আমি একটু 10 মিনিট ছোট করে কথা বলবো। দেখো, জিনতত্ত্ব বিবর্তনটা আমি স্লাইড দিয়ে দিব। দেখো, জিনতত্ত্বের মধ্যে আমাদের মূল জিনিস জেনেটিক শব্দের প্রবর্তক উইলিয়াম বেটসন, আর ফাদার অফ জেনেটিক্স কিন্তু আমাদের গ্রেগার জোহান মেন্ডেল। উইলিয়াম বেটসন জেনেটিক শব্দটা প্রচলন করে, বাট গ্রেগার জোহান মেন্ডেল হচ্ছে কিন্তু ফাদার অফ জেনেটিক্স। এবং হচ্ছে এই যে গ্রেগার জোহান মেন্ডেল, তিনি কিন্তু হচ্ছে যে আমাদের একটা মটরশুঁটি নিয়ে গবেষণা করে, মটরশুঁটি নিয়ে গবেষণা করে জেনেটিক্সের সূত্রগুলা তিনি দিছিলেন। এবং আমরা মনে রাখি কেন মটরশুঁটি নিয়ে গবেষণা করছে, একটাই বউ ছিল তার প্রিয়। এক দিয়ে বুঝে 1 বৎসরজীবী, আয়ুষ্কাল স্বল্প, বউয়ের ব দিয়ে হচ্ছে ফুলগুলা বড়, পরাগায়ন বড় হইলে কি পরপরাগায়ন সম্ভব হবে আমাদের। এবং হচ্ছে যে উ দিয়ে উর্বর, উভলিঙ্গ, স্বপরাগায়ন, এবং তার মধ্যে আমাদের প্রকরণ পাওয়া যাইতো। এখন এগুলো এমসিকিউর জন্য তো আমরা পড়বো। এবং এই যে শব্দগুলা, কিছু গুরুত্বপূর্ণ শব্দ, জিন কি, লোকাস কি, আমাদের হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বলতে কি বোঝো, অ্যালিল বলতে কি বোঝা যায়, এই প্রতিটা জিনিস আমাদের প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, জিনোটাইপ, ফিনোটাইপ, প্যারাইটাল জেনারেশন, প্রত্যেকটা কথা থেকে কিন্তু পরীক্ষায় খ আসতে পারে, পরীক্ষায় ক খ কিন্তু প্রতিটা কথা থেকে আসতে পারে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস হচ্ছে এই জায়গার ধরো 5 স্টার টপিক যদি বলি আমি, তাহলে সেটা হচ্ছে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস হচ্ছে এই জায়গার হচ্ছে আমাদের 5 স্টার টপিক। সো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস কিন্তু আমাদের বুঝতে হবে। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস জিনিসটা হচ্ছে এই যে আমাদের F1 বংশধর, মানে প্রথম বংশধর বা দ্বিতীয় বংশধরে যে সন্তানগুলা হয়েছে, সেই সন্তানগুলা কি হেটারোজাইগাস না হোমোজাইগাস, সেটা কি আসলে হচ্ছে যে দুইটাই সেম জিনোটাইপ আছে, না একটাই প্রকট জিন একটাই প্রচ্ছন্ন জিন আছে, হেটারোজাইগাস না হোমোজাইগাস, এটা বের করার জন্য যে ক্রসটা হয় সেটাকে বলি টেস্ট ক্রস বলি। এটা বের করার জন্য যে ক্রস সেটাকে টেস্ট ক্রস। F1 বা F2 জন্য বংশধরগুলা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলাকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন প্রকরণের সাথে যদি আমরা ক্রস করি, মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন প্রকরণের সাথে যদি ক্রস করি, তখন আমরা সেটাকে টেস্ট ক্রস বলি। সো এই জায়গাগুলা এখন তো ডিটেলসে বুঝাইতে গেলে তো লম্বা সময় লাগবে, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা করছো, পড়ছো, বুঝছো। সো এই জায়গাটা কিন্তু আমাদের খুব
ইম্পর্টেন্ট, এই টেস্ট ক্রস, ব্যাক ক্রস, মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটা কিভাবে আসলো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা কিভাবে আসলো, এবং এই যে চেকার বোর্ড, এটাকে বলে চেকার বোর্ড, খুব ভালো করে জানতে হবে। এই চ্যাপ্টার ছাড়া কিন্তু এইচএসসি তে ভালো করতে পারবা না। যদি কারো এই চ্যাপ্টারে গ্যাপ থাকে, আমি সবগুলা চ্যাপ্টারের ক্লাস লিঙ্ক গুছাই দিব, সবগুলা যে চ্যাপ্টারে গ্যাপ আছে ক্লাস করে ফেলবা। কোনো গ্যাপ নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়া যাবে না, অন্তত এই চ্যাপ্টারে গ্যাপ নিয়ে যাওয়া যাবে না। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, সমপ্রকটতা বা কোডোমিনেন্স, লিথাল জিন বা মারণ জিন। কি হয়েছে, মেন্ডেলের প্রথম সূত্র অনুপাত হয় 3:1, বাট ব্যতিক্রমতার কারণে এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স অনুপাত হয় 1:2:1। আমাদের সমপ্রকটতা বা কোডোমিনেন্স অনুপাত হয় 1:2:1। আর হচ্ছে আমাদের লিথাল জিন বা মারণ জিনের অনুপাত হয় 2:1, কারণ এখানে 25% জীব কি হয়, মারা যাচ্ছে, কারণ লিথাল জিন বা এর অপর নাম কি, মারণ জিন। আমাদের অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সটা কিভাবে হয়, এর পুরো চেকার বোর্ডটা 100% লাগবে। আমাদের সমপ্রকটতা কিভাবে হয়, এর চেকার বোর্ডটা 100% লাগবে। এবং এখানে যা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ অনুযায়ী তোমার নতুন করে কোনো উদাহরণ আবিষ্কার করা লাগবে না। পরীক্ষায় অ্যাজ ইউজুয়াল কোনো বোর্ডে উদাহরণ চেঞ্জ করে না, যদি করে তাও কিছু কি পয়েন্ট আছে, সেই কি পয়েন্ট গুলা দিয়ে তোমাকে বুঝতে হবে। যেমন আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে মূল কথা কি, ধরো মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আমরা পড়ছি, সেখানে মূল কথা হচ্ছে F1 জনুতে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কি হবে, তোমরা যারা অলরেডি পড়ছো তারা জানো, না পড়লে কিন্তু আবারও বলতেছি, এই চ্যাপ্টার না পড়ে এইচএসসি পরীক্ষা কেউ দিতে যাবা না। আমার 3টা ক্লাস আছে, মোস্ট লাইকলি সর্বোচ্চ 6-7 ঘন্টা হবে, দরকার হলে 2 দিন ঘুমাবা না, তাও ওই চ্যাপ্টার না করে যাবা না। সো আমাদের মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, দুই সূত্রের মূল কথা হচ্ছে F1 জনুতে বা প্রথম বংশধরে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কোনটা প্রকাশ পাবে, প্রকট বৈশিষ্ট্য। যদি কোনো কারণে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না পায়, তখনই কিন্তু আমাদের কি চলে আসে, তখনই কিন্তু আমাদের এই ব্যতিক্রমগুলা চলে আসে। অসম্পূর্ণ প্রকটতাতে কি হয়েছে খেয়াল করো, অসম্পূর্ণ প্রকটতাতে সন্ধ্যা মালতী ফুলে দেখা যায়, যার নাম হচ্ছে মিরাবিলিস জালাপা। লাল ফুলের জন্য এখানে আমাদের দায়ী জিন ধরছে বড় হাতের আর, সাদার জন্য ছোট হাতের আর। তাইলে আমাদের হচ্ছে যে একটা লাল ফুল 2টা বড় আর, একটা সাদা ফুল 2টা ছোট আর, কারণ লাল ফুলের জন্য বড় আর ধরছি, সাদা ফুলের জন্য ছোট আর ধরছি। তো আমাদের সবসময় আমরা বংশধর হিসাবে, পিতামাতা হিসেবে হোমোজাইগাস বৈশিষ্ট্য, যে 2টা জিনোটাইপ সেম, 2টা জিন সেম, এরকম জিনোটাইপ নিতে চাই। সো লাল ফুল 2টা বড় আর, সাদা ফুল 2টা ছোট আর, তাইলে এখান থেকে গ্যামেট তৈরি এবং F1 জনুতে বড় আর ছোট আর, বড় আর ছোট আর তৈরি হচ্ছে। তো এখন এই বড় আর ছোট আরে কি হওয়ার কথা, প্রকট বৈশিষ্ট্য, যে বড় হাতের অক্ষর দিয়ে সবসময় আমরা প্রকট বৈশিষ্ট্য বুঝাই। সো প্রকট বৈশিষ্ট্য বড় হাতের আর, যে সেটার প্রকাশ পাওয়ার কথা ছিল, বাট সেটা প্রকাশ না পেয়ে ছোট আর প্রকাশ পায়। কে প্রকাশ পায়, ছোট আর প্রকাশ পায়। সো সরি, সেটা প্রকাশ পায় না, সেটা প্রকাশ করতে পারে না, নিজেকে সে সম্পূর্ণ প্রকাশ করতে ব্যর্থ হয়। প্রকট বৈশিষ্ট্য তাকে সম্পূর্ণ প্রকাশে ব্যর্থ হওয়ার কারণে কি হয়েছে, সে হচ্ছে যে আমাদের অসম্পূর্ণ প্রকটতা, একটা ভিন্ন রং হয়েছে। তো কখন যদি ফুলের রং নিয়ে এরকম বলে যে লাল ছিল সাদা ছিল, এরপর হচ্ছে যে সে কি হয়েছে, লাল সাদার মাঝামাঝি একটা বর্ণ হয়েছে, লালও হয় নাই সাদাও হয় নাই, সে গোলাপি হয়ে গেছে, তাহলে এটাকে বলি অসম্পূর্ণ প্রকটতা, যে লালটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না। এইরকম যদি কোনো উদাহরণ দেয়, যে হচ্ছে যে ধরো বললো যে হচ্ছে যে বাবা সাদা মা কালো ছিল, তো হচ্ছে যে মানে সাদা কালো গায়ের বর্ণ বললো, এটা পলিজেনিক ইনহেরিটেন্স চলে যাবে, ফুল দিয়েই বললো, যে কোনো ফুল দিয়েই বললো, বা কোনো একটা বীজের রঙের কথা দিয়ে বললো। সো এরকম যে 2টার সাথে কোনো মিল নাই, মানে লাল এবং সাদা 2টার একটাও হইলো না, ভিন্ন একটা হয়ে গেল, অসম্পূর্ণ প্রকটতা। সমপ্রকটতাতে কিন্তু আবার জিনিসটা ভিন্ন, এটা অনুপাত 1:2:1, এটা কালো বর্ণের মোরগ আর সাদা বর্ণের মুরগির মধ্যে হয়, কিন্তু এখানেও আমাদের প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাইলো না, 2টার মিক্সচার প্রকাশ পায়। F1 জনুতে বিডব্লিউ মানে সাদা কালো মিক্সচার হয়, শুধু সাদাও হয় না, শুধু কালাও হয় না, সাদা কালোর মিক্সচার হচ্ছে, তার মানে 2জন বৈশিষ্ট্যই প্রকাশ করতেছে, সমপ্রকটতা। আর লিথাল জিনটা তো স্পেশাল, লিথাল জিন বা মারণ জিন, এটা সংজ্ঞাটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়, তাকে বলি লিথাল জিন বলি। লিথাল জিন হলো একটা মিউটেন্ট জিন, লিথাল জিনের মধ্যে একটা বিশেষ পরিবর্তন ঘটে গেছে, যার কারণে এমন একটা প্রোটিন তৈরি বন্ধ হয়ে গেছে, যে প্রোটিনটা ছাড়া হচ্ছে জীব বাঁচতে পারে না।
এবং হচ্ছে এই যে আমাদের লিথাল জিনের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, যে লিথাল জিনের বৈশিষ্ট্য এইচএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য লিথাল জিনের বৈশিষ্ট্যটা ক্ষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে দেখো যে জায়গাটা বলতেছিলাম লিথাল জিনটা পাওয়া যায় হচ্ছে যে বা আবিষ্কার হয়েছে ইঁদুরের গায়ের বর্ণে। দেখা গেছে যে আমাদের হলুদ বর্ণের ইঁদুরের জন্য দায়ী জিন বড় হাতের ওয়াই, অ্যাগিউটি বর্ণের জন্য দায়ী জিন ছোট হাতের ওয়াই। সো বিজ্ঞানী রিসার্চ করে দেখলো কখনো এমন কোনো হলুদ ইঁদুর পাওয়া যায়নি যার মধ্যে দুইটাই বড় ওয়াই আছে, একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই, একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই আছে। সো কারণ দুইটা বড় ওয়াই যদি থাকে তখন ইঁদুরটা মারা যাচ্ছে, দ্যাট মিনস বড় ওয়াই একটা লিথাল জিন, সেটা হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাচ্ছে, হেটেরোজাইগাস অবস্থায় কিন্তু সে হলুদ ইঁদুর করতেছে। বড় ওয়াই ছোট ওয়াইয়ের সাথে যদি থাকে সে হলুদ ইঁদুর করবে, বাট দুইটা বড় ওয়াই থাকলে ইঁদুরটা কিন্তু মারা যাবে আমাদের। দেখো পিতা মাতা তাহলে শঙ্কর হলুদ ইঁদুর, শঙ্কর হলুদ ইঁদুর, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, তাহলে একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই, একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই, ক্রস করে দেখা গেল যখন বড় ওয়াই হলো এই দুটো মৃত, বড় ওয়াই ছোট ওয়াই হলুদ, বড় ওয়াই ছোট ওয়াই হলুদ, দুইটা ছোট ওয়াই কি অ্যাগিউটি, তাহলে হলুদ ইস্টু অ্যাগিউটি কত আমাদের 2:1, হলুদ ইস্টু অ্যাগিউটি মানে 2:1। তো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি 25% জীব মারা যাচ্ছে। লিথাল জিনের কারণে কখনো 50%-এর বেশি জীব মারা যেতে পারে, কখনো 50%-এর কম মারা যেতে পারে। 50%-এর বেশি মারা গেলে এটাকে হিমোফিলিয়া, কম মারা গেলে এটাকে বলা হয় ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, সরি বেশি মারা গেলে বলি হচ্ছে এটাকে আমরা সেমি লিথাল জিন, কম মারা গেলে এটাকে বলি সাবভাইটাল জিন বলি আমরা। তো এটা একটা হিমোফিলিয়া আর একটা ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা। এখন দেখো যে আমরা হচ্ছে যে লিথাল জিনের হচ্ছে যে আরো অনেক জায়গায় লিথাল জিন দেখা যায়, যেমন থ্যালাসেমিয়াতে দেখা যায়, সিকল সেল এনিমিয়াতে দেখা যায়, সিস্টিক ফাইব্রোসিসে দেখা যায়, রেটিনোব্লাস্টোমাতে দেখা যায়, ব্র্যাকিফ্যালাঞ্জিতে দেখা যায়, কনজেনিটাল ইকথিওসিসে দেখা যায়। সো নানা জায়গায় কিন্তু আমাদের এই জিনিসটা দেখা যাচ্ছে। সো এই চ্যাপ্টারে কিন্তু এই প্রত্যেকটা বিষয়, আবারও বলতেছি, কিচ্ছু বাদ দেওয়া যাবে না এই চ্যাপ্টারের ক্ষেত্রে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন 9:7, প্রকট এপিস্টেসিস 13:3, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস 9:7, পলিজেনিক ইনহেরিটেন্স 1:4:6:4:1। এটা প্রতি বোর্ডে কোনো না কোনো বোর্ডে প্রত্যেকটাই আসবে, সবচেয়ে বেশি আসবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। সো পরিপূরক জিনের ক্ষেত্রে কি হয় যে একটা জিন আরেকটা জিনকে কমপ্লিমেন্ট করে, যে বড় হাতের এ আর হচ্ছে বড় হাতের বি, এরা আলাদা আলাদা থাকলে সেটা সাদা বর্ণের মিষ্টি মটর তৈরি করে, বাট যদি এরা একসাথে চলে আসে একটা বড় এ একটা বড় বি, তখন তারা বেগুনি বর্ণের মিষ্টি মটর তৈরি করতেছে। সো উদাহরণে এরকম দেওয়া থাকবে যে আলাদা আলাদা দুইটা প্রকট জিন আছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই প্রকট জিন দুইটা একসাথে আসলে একটা ভিন্ন বর্ণ দেখাচ্ছে, তখন সেটা কি প্রকট, আমাদের হচ্ছে যে কি সেটাকে আমরা বলবো হচ্ছে পরিপূরক জিন, একটা একটাকে কমপ্লিমেন্ট করছে। আর এপিস্টেসিস হচ্ছে বাধা দানকারী জিন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এপিস্টেসিস কি বাধা দানকারী জিন, একটা আরেকটার বৈশিষ্ট্য প্রকাশে কি করবে, বাধা দান করবে, তাকে বলবো আমরা এপিস্টেটিক জিন। এবং এখানে প্রকট এপিস্টেসিস আছে, দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে। সবচেয়ে বেশি পরীক্ষায় আসে কি দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিসটা, পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিসটা আসে। এগুলা প্রত্যেকটা চেকার বোর্ড কিন্তু প্র্যাকটিসের বিষয় বাবারা মায়েরা, এগুলা কিন্তু হুট করে হবে না যদি না প্র্যাকটিস করি আমরা। পলিজেনিক ইনহেরিটেন্স, এটা কোনো বোর্ডে যদি চায় যে অ্যাটিপিক্যাল প্রশ্ন করব, তারা পলিজেনিক ইনহেরিটেন্স থেকে প্রশ্ন দিতে পারে এবং দিলে তোমরা পারবা। আবারও বলতেছি চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। পলিজেনিক ইনহেরিটেন্সটা মূলত গায়ের বর্ণের উপর নির্ভর করে, যে বাবা মায়ের গায়ের বর্ণ কি হলে সন্তান, বাবা মায়ের গায়ের বর্ণ কি, সন্তানের গায়ের বর্ণ কি হবে। সো এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্গ নির্ধারণ নীতি আছে, ক্রোমোজোম নিয়ে কথা বলেছি আমি, লাল সবুজ বর্ণান্ধতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যদি বলি দুইটা, একটা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস আর একটা লাল সবুজ বর্ণান্ধতা, এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো লাল সবুজ বর্ণান্ধতা কিন্তু আমি টাইপ ওয়াইজ পড়াইছি, টাইপ ওয়াইজ, যে হচ্ছে স্বাভাবিক পুরুষ বর্ণান্ধ বাহক স্ত্রী কিভাবে কি হবে, কোন সন্তান কত পার্সেন্ট হবে, সব সুন্দর করে পড়া দেওয়া আছে, সব কিন্তু পড়ানো আছে, এটা কিন্তু পড়তেই হবে। এবং এখানে আমি টাইপ 2, টাইপ 3, টাইপ 4, 4টা টাইপে পড়াইছি, কিন্তু সব কিন্তু এগুলা একাডেমিক লিগ ব্যাচের লেকচার তো সব পড়ানো আছে, বাট তোমাদের যে ক্লাসের লিঙ্কগুলো সাজিয়ে দিব সেখানেও সব আছে, কিন্তু সব আছে কিন্তু, ঠিক আছে। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ডায়াবেটিস কেন হয়, ব্লাড গ্রুপ,
এবিও ব্লাড গ্রুপ আর এই যে ব্লাড গ্রুপ, কে কাকে রক্ত দিতে পারবে কে কাকে পারবে না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টের টপিকটা। আচ্ছা, বাবা মায়ের রক্তের গ্রুপ, এটা এমসিকিউ সময় পড়াবো যে বাবার রক্তের গ্রুপ কি হলে সন্তানের রক্তের গ্রুপ কি হবে, বাবা মায়ের রক্তের গ্রুপ কি, সন্তানের রক্তের গ্রুপ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। আর লাস্টে একটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিজিজটা, আমাদের এই জায়গাটা যে আরএইচ ইনকম্পিটিবিলিটি, মা আরএইচ নেগেটিভ বাবা আরএইচ পজিটিভ, সন্তান হইল আরএইচ পজিটিভ। এই আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ মায়ের সন্তান আরএইচ পজিটিভ হলে সমস্যা দেখা যায়। কারণ কি, কারণ হচ্ছে আরএইচ পজিটিভ রক্তে ডি অ্যান্টিজেন থাকে আর আরএইচ নেগেটিভ রক্তে ডি অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। তাহলে এখন এখানে মা হচ্ছে আরএইচ নেগেটিভ, দ্যাট মিনস মায়ের ডি অ্যান্টিবডি আছে, আর সন্তান হচ্ছে আরএইচ পজিটিভ, তার মানে সন্তানের আরএইচ পজিটিভ অ্যান্টিজেন আছে। তো মায়ের অ্যান্টিবডি সন্তানের অ্যান্টিজেন, মায়ের রক্তে মায়ের কি রক্ত বেশি সন্তানের রক্ত কম, সো মায়ের অ্যান্টিবডি বেশি সন্তানের অ্যান্টিজেন কম, সো অ্যান্টিবডি বেশি মানে সে অ্যান্টিজেনের ধরে দিবে ইচ্ছা মতো। সো হচ্ছে প্রথম সন্তানের সময় কোনো সমস্যা হয় না, কারণ মায়ের দেহে আমাদের ডি অ্যান্টিবডি, মায়ের দেহের ডি অ্যান্টিবডি সন্তানের ডি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে চিহ্নিত করতে পারে না, অ্যাটাক করতে পারে না, প্রথম সন্তানের সময় চিনতে পারে না। বাট প্রথম সন্তান ডেলিভারি হয়ে যায় যখন, তখন আম্বিলিকাল কর্ড যখন কাটা হবে তখন কি হচ্ছে যে রক্ত একটু পরে মায়ের বডিতে যে রক্ত থেকে যায়, সেই রক্তটা আমি যেভাবে ফ্লো চার্ট রাখছি সেভাবে দিবা, সেই রক্তটা কিন্তু হচ্ছে যে মায়ের বডিতে যখন থেকে যায় প্রথম সন্তানের আরএইচ পজিটিভ রক্ত ডি অ্যান্টিজেন, সেই ডি অ্যান্টিজেনকে তখন অনেকক্ষণ সময় নিয়ে ডি অ্যান্টিবডি চিনতে পারে, চিহ্নিত করে ধ্বংস করে এবং মনে রাখে যে এরকম একটা ডি অ্যান্টিজেন আইছিল আমার ফাঁকি দিয়ে গেছে, দ্বিতীয়বার আসলে মাইক দিতে হবে। সো মায়ের দেহে ডি অ্যান্টিবডি আরএইচ পজিটিভ রক্তের ডি অ্যান্টিজেনকে চিহ্নিত করে ফেলে এবং ধ্বংস করে, একই সাথে ডি অ্যান্টিজেন চিহ্নিত করে রাখে যে পরে আইলে ধরবো আমি। তো দ্বিতীয় সন্তানও যদি আরএইচ পজিটিভ হয় তখন মায়ের বডিতে অলরেডি ডি অ্যান্টিবডি তৈরি আছে, সো পজিটিভ মানে ডি অ্যান্টিজেন একদম সন্তানেরকে একদম ধরাশায়ী করে ফেলে। দ্বিতীয় সন্তান কিন্তু হচ্ছে যে আরবিসি ধ্বংস হয়ে ফেটে যায়, এটাকে আমরা এরিথ্রোব্লাস্টোসিস ভিটালিস বলি, এর কারণে রক্ত শূন্যতা হয় যেটাকে আমরা এনিমিয়া বলি, আরবিসি ধ্বংসের ফলে রক্তে বিলিরুবিন বাড়ে যেটাকে জন্ডিস বলি আমরা, এবং হচ্ছে এর ফলে দ্বিতীয় সন্তান গর্ভাবস্থায় মারা যেতে পারে, তাকে হাইড্রোপস ভিটালিস বলা হয়। এবং এটা থেকে বাঁচার উপায় প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে অ্যান্টিডি ইনজেকশন আমাদের দিতে হবে। ওকে, সেই টপিকটা এবং বিবর্তন তো তোমাদের একটা ক্লাস দিছি, সেই ক্লাসটা দেখলে বিবর্তন তোমাদের গুছায় যাবে। আচ্ছা, বিবর্তন থেকে তাহলে আমাদের কি লাগবে বলছিলাম, বিবর্তন থেকে কিন্তু আমাদের হচ্ছে যে আর্কিওপ্টারিক্স টেরিক্স এগুলা লাগবে। সো বায়োলজিতে কিন্তু মনে রাখবা যে তোমার মূল জিনিস হচ্ছে চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, যে টাইপের উদ্দীপকই দেখ তুমি আটকাবা না। সো জেনেটিক্সটা খুব ভালো করে পড়বা, প্রশ্ন যদি কঠিন করতে যায় জেনেটিক্সের উদ্দীপক ঘুরাবে, বাট তোমার বেসিক যদি ক্লিয়ার থেকে জেনেটিক্স থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো জেনেটিক্স কিন্তু এ টু জেড সব লাগবে, সব সব সব, জেনেটিক্সে কিছু বাদ দিবা না। এখন আসো যে আমাদের হচ্ছে যে জেনেটিক্স তো আমরা তাহলে এটা একদম এ টু জেড আমরা হচ্ছে পড়ছি। এখন আমাদের হচ্ছে যে নেক্সট চ্যাপ্টার আমরা বলছি জুলজি চ্যাপ্টার 7, এটা আমরা ইগনোর করব, আমরা সিকিউর জন্য এটা দিব না। জুলজি চ্যাপ্টার 7 আমরা সিকিউর জন্য দিব না, জাস্ট দুইটা জিনিস তোমাকে পড়তে বলছি, তোমাকে অলরেডি আমি হ্যাভার্সিয়ান সিস্টেমের চিত্র শিখাইছি, এটাই পড়বা যে হ্যাভার্সিয়ান সিস্টেম, ছবিটা আঁকা শিখলেই তো সব বুঝে যায় যে কেন্দ্রীয় নালী আছে, চারপাশে বৃত্তাকার ল্যামেলি আছে, মাঝে ল্যাকুনা আছে, ল্যাকুনার ভেতর অস্থিকোষ আছে, ল্যাকুনা থেকে ক্যানালিকুলি বের হইছে যেটা একটা একটার সাথে সংযোগ রক্ষা করে, এরা মিলে হ্যাভার্সিয়ান সিস্টেম তৈরি করে। এবং হ্যাভার্সিয়ান সিস্টেম জিনিসটা আসলে কি, হ্যাভার্সিয়ান সিস্টেমটা যে আমরা পড়তেছি, হ্যাভার্সিয়ান সিস্টেম নিয়ে যে কথা বলতেছি, হ্যাভার্সিয়ান সিস্টেম জিনিসটা আসলে কি, হ্যাভার্সিয়ান সিস্টেমটা হচ্ছে নিরেট অস্থির একক, যে আমাদের বডিতে কিছু বোনস আছে সেগুলোকে বলি নিরেট অস্থি, কিছু আছে স্পঞ্জি অস্থি। সো নিরেট অস্থির যে একক আছে সেই নিরেট অস্থির একককে বললাম না হ্যাভার্সিয়ান সিস্টেম। সো দেখা গেছে যে ধরো তোমার পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে এরকম একটা হচ্ছে যে আমাদের এরকম একটা হচ্ছে যে তোমার এই বোনসটাকে দিল, এটা হচ্ছে আমাদের ফিমার, ফিমারের মধ্যে দিয়ে বললো যে ফিমারের এই অংশটা কি, এর একক বলো, এর একক লেখো, একক। সো এই অংশটা হচ্ছে নিরেট অস্থি, এই অংশটা বোনসের এই উপরের দুই হাফ, বোনসের এই উপরের দুই হাফ এরা হচ্ছে স্পঞ্জি অস্থি, এই লম্বা বোনস গুলো যেগুলো লং বোনস আমাদের, ফিমার, রেডিয়াস, আলনা, হিউমেরাস, টিবিয়া, ফিবুলাস, এটা হিউমেরাসের ছবি, এটা কিসের ছবি, এটা হিউমেরাসের ছবি। এরকম যে বোনস গুলো আমাদের রয়েছে এই বোনস গুলা হচ্ছে আমাদের লং বোন, এই যে আমাদের হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা এগুলা কি লং বোন। সো এই যে আমাদের লং বোন আছে, এই লং বোন দুইটার ক্ষেত্রে আমরা এই যে দুই পাশের দুই লং বোন গুলার হচ্ছে যে
প্রান্তভাগ হচ্ছে স্পঞ্জি অস্থি, লং বোনগুলা প্রান্তভাগ কি স্পঞ্জি অস্থি, আর হচ্ছে এই লং বোনের মাঝের অংশগুলা এগুলা সব হচ্ছে নিরেট অস্থি। সো নিরেট অস্থির একককে আমরা কি বলি, নিরেট অস্থির একককে বলি হচ্ছে আমরা হ্যাভার্সিয়ান সিস্টেম। সো হ্যাভার্সিয়ান সিস্টেম কি নিরেট অস্থির একক। তো নিরেট অস্থি রিলেটেড কথাবার্তা থেকে তোমাকে কিন্তু হ্যাভার্সিয়ান সিস্টেম আঁকতে বলতে পারে। যদি দেখা যায় যে ধরো জাস্ট গতে হ্যাভার্সিয়ান সিস্টেম চাইছে, তুমি ছবি আঁকতে পারো, ওইটা বাংলা লিখতে পারো, ছকে ছক মিলে গেছে মেরে দিবা। এছাড়া এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়ার দরকার নেই। আরেকটা জিনিস এই চ্যাপ্টার থেকে পড়বা, সেটা হচ্ছে আমাদের মাংসপেশির পার্থক্য রয়েছে। দেখো চলনাঙ্গ চালনা চ্যাপ্টারটার মধ্যে মূলত বোনসের নাম মুখস্থ করতে হয়। তোমরা এই বোনসের নামগুলা আশা করি জানো না। এটা আমি তোমাকে সিকিউ ক্লাসের শুরুতে না, বোনসের এমসিকিউ ক্লাস যখন নিব তোমাদের এই জুলজির উপর, তখন আমি এই বোনসের নামগুলা তোমাকে পড়ায় নিব, কারণ বোনসের নাম পড়ায় না নিলে আমি আসলে তোমার এখানে পড়াইতে পারবো না। সেটা মূলত বোনসের নামের উপর বোনস রিলেটেড কথাবার্তা দিয়েই এই চ্যাপ্টারটা হচ্ছে যে পুরাপুরি ফিক্স। মূলত এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্যই ইম্পর্টেন্ট। সো সিকিউর জন্য তাইলে এই যে আমরা এই হ্যাভার্সিয়ান সিস্টেমের ছবি আঁকা শিখছি ভাইয়ারা, সবাই শিখছি। তারপর এখানে দেখো তাহলে নিরেট অস্থির একক হলো হ্যাভার্সিয়ান সিস্টেম। এতে কেন্দ্রীয় নালী বা হ্যাভার্সিয়ান নালী থাকে, এবং হ্যাভার্সিয়ান নালীর ভেতরে আমরা লাল কালার দিয়ে ধমনী, নীল দিয়ে শিরা, তারপর সবুজ দিয়ে লসিকা দিছিলাম, মনে আছে? তারপর হচ্ছে কেন্দ্রীয় নালীর চারপাশে বৃত্তাকার রেখা বা ল্যামেলি থাকে, কয়টা? 5 থেকে 20টা। ল্যামেলিতে ক্ষুদ্র গহ্বর বাকি থাকে, ল্যাকুনা থাকে। ল্যাকুনাতে অস্থিকোষ বা অস্টিওসাইট থাকে। ল্যাকুনাতে কি থাকে? অস্থিকোষ বা অস্টিওসাইট থাকে। ল্যাকুনাগুলো পরস্পরের সাথে সংযোগ রক্ষা করে ক্যানালিকুলি দ্বারা। পাশাপাশি দুইটা, এই লাইনটা দেখো, পাশাপাশি দুইটা হ্যাভার্সিয়ান সিস্টেম, লম্বা লম্বা দুইটা হ্যাভার্সিয়ান নালী যুক্ত থাকে এরকম একটা অনুপ্রস্থ নালী দ্বারা, যেটাকে বলা হয় ভক্সম্যান নালী। যেটাকে কি বলা হয়? ভক্সম্যান নালী। সো এটা শিখলেই হয়ে যাবে, এটা শিখলেই হয়ে যাবে। এবং একটা জিনিস মনে রাখবো যে আমাদের যে বোনস গুলা আছে, বোনসের মধ্যে এটা তো নিরেট হাফ, এই যে এই অংশটা নিরেট, এই দুইটা স্পঞ্জি। সো বোনসের বাইরের আবরণ পেরিঅস্টিয়াম, বোনসের বাইরের আবরণ কি? পেরিঅস্টিয়াম। আর বোনসের ভেতরের যে গহ্বর সেটাকে বলে মজ্জা গহ্বর বা ম্যারো ক্যাভিটি। বোনসের ভেতরে আবরণের নাম এন্ডোস্টিয়াম। এই যে মজ্জা গহ্বর বা ম্যারো ক্যাভিটি, এর ভেতরে থাকে অস্থি মজ্জা বা বোন ম্যারো। এই যে অস্থি মজ্জা বা বোন ম্যারো আছে, সেখানে রেড বা লাল বোন ম্যারো আর ইউলো বা হলুদ বোন ম্যারো আছে। রেড বোন ম্যারো রক্তকণিকা তৈরি করে, এইটা বেসিক্যালি আমাদের ফ্ল্যাট বা পাতলা অস্থি এবং লং বোনের প্রান্তভাগে থাকে। হলুদ বোন ম্যারো চর্বি সঞ্চিত করে, এটা বেসিক্যালি লং বোনের ভেতর থাকে। সো আমাদের হচ্ছে অস্থির কাজটা অনেক কিছু আমরা শিখছি। তরুণ অস্থি রিলেটেড ছবি তোমাদের দেখাইছিলাম, এবং তরুণ অস্থির উদাহরণগুলো কিন্তু আমি তোমাদের লিখে দিয়ে আসছিলাম চিত্রের ক্লাসের মধ্যেই। তরুণ অস্থির উদাহরণ পেশি জায়গাটা থেকে কিন্তু পরীক্ষার মধ্যে এই পেশির মধ্যে এই পার্থক্যের ছকটা আমরা একটু দেখব। আমরা কিন্তু পেশির মধ্যে এইটাও তোমাদের পড়ে আসছি, এই জিনিসটাও আমি কিন্তু তোমাদের চিত্রের ক্লাসে পড়ে আসছি। মনে করে দেখো, অ্যাক্টিন এবং মায়োসিন মিলে পেশিতন্তু তৈরি হয়, সেই পেশিতন্তু মিলে পেশিতন্তু গুচ্ছ বা ফ্যাসিকুলাস, সেই পেশিতন্তু গুচ্ছ বা ফ্যাসিকুলাস মিলে পেশি তৈরি হয়। এটা কিন্তু আমাদের ঐচ্ছিক পেশির ক্ষেত্রে দেখা যায়। দেখো আমাদের এই জায়গাটা, এই তিনটা পেশির পার্থক্যের ছক, এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই চ্যাপ্টার থেকে অ্যান্সার না করো, বাট জেনে যাও যে তিনটা পেশির পার্থক্যের ছক। খেয়াল করো যে আমাদের এখানে আছে কি? ঐচ্ছিক পেশি। কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। তো আমাদের হচ্ছে এই পেশি তন্তুর গঠন। ঐচ্ছিক পেশিতে তন্তুগুলা রেখাকার থাকে, রেখাকার বা নলাকার থাকে। অনৈচ্ছিক পেশিতে তন্তুগুলা মাকু আকৃতির, পেট মোটা, দেখছিলাম ছবি, মনে আছে? হৃৎপেশিতে আমাদের এরা শাখান্বিত বা ব্রাঞ্চড, একটা আরেকটার সাথে লেগে থাকে। অনুপ্রস্থ রেখা এরকম দাগ 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 দাগ, তার মধ্যে থাকবে ঐচ্ছিক পেশি, কারণ দাগান্বিত। হৃৎপেশি, সেও দাগান্বিত, দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ কিসের মতো? অনিচ্ছিক পেশির মতো। আর অনিচ্ছিক পেশির মধ্যে কোনো দাগ টাগ নেই। আচ্ছা, সার্কোলেমা। সার্কোলেমা জিনিসটা হচ্ছে আমাদের পেশি আবরণ। পেশি আবরণ বা সার্কোলেমা, এটা ঐচ্ছিক পেশিতে স্পষ্ট আছে, অনিচ্ছিক পেশিতে অস্পষ্ট, আর হৃৎপেশিতে আছে বা জিনিসটা সূক্ষ্ম অবস্থায়। তারপর হচ্ছে যে দ্যাট মিনস এই যে আবরণটা, সার্কোলেমা বা আবরণ, ঐচ্ছিক পেশির মধ্যে দাগ থাকে, তো ওর কাজটাও বেশি, ওর আবরণটা একদম ঠিকঠাক আবরণ থাকে। অনিচ্ছিক পেশির মধ্যে দাগও নাই, কামকাজও কম, তার কোনো আবরণই হচ্ছে যে আমাদের ঠিক মতো থাকে না। আর হৃৎপেশি তো মাঝামাঝি, সে থাকা না থাকার মাঝে মাঝে সে সূক্ষ্মভাবে থাকে। নিউক্লিয়াসের সংখ্যা, ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস একটা দুইটা না, অসংখ্য নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। অনিচ্ছিক পেশিতেও একটা, হৃৎপেশিতেও একটা। ঐচ্ছিক পেশিতে যেহেতু অসংখ্য নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে, কোথায়? একদম প্রান্ত ভাগের দিকে। আর অনিচ্ছিক পেশিতে মাঝে, এরকম গোল মাকু আকৃতির হয়, মাঝে থাকে। এটার শেপটা কেমন হয়? এটার শেপটা হয় যে এরকম, এরকম হয়। এটার শেপটা হয় এরকম, এটার শেপটা হয় কি? এরকম হয়। এটার শেপটা এরকম, বাজে এটা কালার হইতেছে, এরকম হয়, ঠিক আছে? হৃৎপেশি কয়টা?
একটা আছে। নিউক্লিয়াসের অবস্থান, আচ্ছা দেখলাম, সরি স্ফীত অংশ। শাখা, এর মধ্যে আমাদের ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির শাখা নেই, হৃৎপেশির শাখা আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হচ্ছে হৃৎপেশির একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যে দুইটা সার্কোমিয়ার পেশি কোষের আবরণ একত্রিত হয়ে একটা জায়গায় ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। তার এবং হচ্ছে সংকোচন ক্ষমতা, ঐচ্ছিক পেশি খুব দ্রুত সংকোচন হয়, অনৈচ্ছিক পেশি আস্তে আস্তে সংকোচন হয়, আর হৃৎপেশি পরিমিতভাবে দ্রুত বাট আজীবন সে সংকুচিত হবে। সো এই পার্থক্যের ছকটা, এটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য, বাদাম দিস, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা সিকিউর জন্য এই চ্যাপ্টার থেকে দুইটা ইম্পর্টেন্ট টপিক জানলাম। এমসিকিউর জন্য এই জায়গাটা, এগুলো এমসিকিউর ক্লাসে দেখাবো তোমাদেরকে, এবং হচ্ছে যে এগুলো সব এমসিকিউর জন্য, বাকি সবকিছু। আচ্ছা, আরেকটা টপিক বলছিলাম না, যে সেকেন্ড আরেকটা টপিক, তিনটা টপিক এই চ্যাপ্টার থেকে আমি পড়ে যেতাম, যে একটা হচ্ছে যে হ্যাবার্সিয়ান সিস্টেম, একটা পেশি, আর একটা হচ্ছে লিভার। লিভার হচ্ছে ওই যে ছোটবেলায় তোমরা সিস দেখছো নিশ্চয়ই, এখন নাম শুনলে বুঝবা না, বাট হচ্ছে যে বললে বুঝবা, যে তোমরা বিভিন্ন পার্কে গিয়ে দেখছো এরকম একটা ডান্ডির মতো আছে, দুই প্রান্ত, মাঝে কি জানি আছে, একজন বসলে এটা উপরের দিকে উঠে যায়, তারপর আরেকজন বসলে এটা ব্যালেন্স হওয়ার চেষ্টা করে। সো পোলাপান এভাবে খেলে ব্যালেন্স করার চেষ্টা করে, ঠিক আছে। সো এই যে আমাদের জিনিসটা, এটা হচ্ছে লিভার, যে আমাদের হচ্ছে বডিতে এরকম লিভার আছে, মাঝে এই পিভট বা ফ্যালক্রাম নামে একটা অংশ থাকে, এক প্রান্তে লোড বা ভার ওজন বসে, আর আরেক প্রান্ত চেষ্টা করে সেই ওজনটা ধরে রাখার, এটাকে বলে ইফোর্ট বা প্রচেষ্টা। আর মাঝে পিভট হিসেবে যে কোনো একটা সন্ধি বা জয়েন্ট থাকে, যে কোনো একটা সন্ধি বা জয়েন্ট আমাদের পিভট হিসেবে থাকে, আমাকে একটু দিও, যে কোনো সন্ধি বা জয়েন্ট একটা পিভট হিসেবে থাকে, এক প্রান্তে লোড থাকে, সেই লোডটাকে ধরে রাখার আরেক প্রান্তে প্রচেষ্টা বা ইফোর্ট চলে। সো আমাদের হচ্ছে লিভারের চারটা বাহু, একটা পিভট, লোড বা ভার, ইফোর্ট বা প্রচেষ্টা, আর হচ্ছে লিভার বাহু আছে আমাদের। খেয়াল করে দেখো, তো আমাদের লিভার তিন ক্লাসের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মনে রাখবা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিন ক্লাসের লিভার আছে। এবং সেকেন্ড যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে PLE, PLE। তাহলে লিভার কয় ক্লাস আছে আমাদের? লিভারের ক্লাস হচ্ছে তিনটা, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, থার্ড ক্লাস লিভার। এবং মনে রাখবা কি, PLE, তিনটা কথা বলা আছে। তো হচ্ছে PLE মানে কি, মাঝে কে আছে? তো আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস লিভারে হচ্ছে যে আমাদের কি হয়, ফার্স্ট ক্লাস লিভারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফার্স্ট ক্লাস লিভারে আমাদের হচ্ছে এই পিভটটা মাঝে থাকে, সেকেন্ড ক্লাস লিভারে লোড মাঝে থাকে, থার্ড ক্লাস লিভারে ইফোর্ট মাঝে থাকে। তাই প্রথম ক্লাস লিভারে পিভট মাঝে থাকে, সেকেন্ড ক্লাস লিভারে লোড মাঝে থাকে, থার্ড ক্লাস লিভারে ইফোর্ট মাঝে থাকে। প্রথম ক্লাস লিভারের উদাহরণ হচ্ছে মাথায় কিছু একটা, সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ পায়ের কিছু একটা, আর থার্ড ক্লাস লিভারের উদাহরণ হাতের কিছু একটা, মানে মাথা পা হাত, এভাবে মনে রাখো। তাইলে তিন লিভার কয় ক্লাস? তিন ক্লাস। PLE, পিভট মাঝে থাকলে ফার্স্ট ক্লাস, লোড মাঝে থাকলে সেকেন্ড ক্লাস, ইফোর্ট মাঝে থাকলে কি হবে আমাদের? থার্ড ক্লাস। ইফোর্ট মাঝে থাকলে থার্ড ক্লাস, ইফোর্ট মাঝে থাকলে জিনিসটা হচ্ছে থার্ড ক্লাস। দেখো ফার্স্ট ক্লাস লিভার, ফার্স্ট ক্লাস লিভারের মধ্যে খেয়াল করো, ফার্স্ট ক্লাস লিভারে হচ্ছে আমাদের পিভট মাঝে এক পাশে লোড, এক পাশে ইফোর্ট, পিভট মাঝে এক পাশে লোড, এক পাশে ইফোর্ট। জিনিসটা কি? ফার্স্ট ক্লাস লিভার। জিনিসটা কি? ফার্স্ট ক্লাস লিভার। এই যে ফার্স্ট ক্লাস লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি বা মানুষের বাইরে। আর মানব দেহের বাইরে মাথা ও প্রথম কশেরুকার মাঝে যে জয়েন্ট, প্রথম কশেরুকা মানে কি জানো? প্রথম কশেরুকা মানে হচ্ছে আমাদের অ্যাটলাস, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, যার নাম হচ্ছে অ্যাটলাস। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, যার নাম কি? অ্যাটলাস, রিং আকৃতির। ঠিক আছে, এখন এই যে মাথা এবং প্রথম কশেরুকার মাঝে দেখো আমাদের এই জায়গায় যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা কি করতেছে? এই জয়েন্টটা নাড়াচ্ছি, দ্যাট মিনস এটা একটা পিভট। এই যে এটা হচ্ছে আমাদের মাথা, মাথার ওজন, আর মাথার ওজন ধরে রাখে কে? এই পেশিগুলার, এই পেশিগুলা। সো মাথা যখন ব্যথা করে তখন দেখবে এই পেশিগুলাও টান টান হয়ে আছে। তাইলে লোড হিসেবে কাজ করতেছে আমাদের মাথার ওজন, আমাদের হচ্ছে পিভট হিসেবে কাজ করতেছে এই যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলাস, এবং পেছনের দিকে আমাদের যে বোনসটা থাকে, যে আমরা কপাল, আমার কপাল বলি, কপাল হচ্ছে ফ্রন্টাল বোন। দুই পাশে কি আছে আমাদের? এই উপরের দুই পাশে প্যারাইটাল, এই কানের উপরে টেম্পোরাল, আর পেছনের দিকে অক্সিপিটাল। বলো আমার সাথে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এখন এই যে অক্সিপিটাল আমরা দেখতে পাচ্ছি পেছনের দিকে, অক্সিপিটাল, অ্যাটলাস এবং অক্সিপিটাল বোন, এই দুইজনের মাঝে, অ্যাটলাস এবং অক্সিপিটালের মাঝে সন্ধি, এটাকে বলে অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্ট। এটাকে কি বলা হয়? অ্যাটলান্ট অক্সিপিটাল জয়েন্ট। ইফোর্ট বা প্রচেষ্টা, যেমন হচ্ছে আমাদের কাঁধের পেশি, তো আমাদের এই প্রচেষ্টা ধরে রাখার প্রচেষ্টা করতেছে কে? কাঁধের পেশি। সেখানে মাঝে পিভট থাকতেছে, বাকি দুই জায়গায় দুই পাশে দুইজন থাকছে। ঠিক আছে,
এখন দেখো যে আমাদের সেকেন্ড ক্লাস লিভার যে আছে এখানে লোডটা মাঝে, PLE, লোডটা মাঝে সেকেন্ড ক্লাস লিভার। সেকেন্ড ক্লাস লিভারের উদাহরণ হচ্ছে ছোটবেলায় আচার চুরি করার জন্য এই যে উপরে হচ্ছে যে আচার, তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিস ছোটবেলায় আম্মুর উপরে রাখতো বিস্কিট, আমরা হচ্ছে যে লুকায় লুকায় খাওয়ার জন্য উপরে থেকে নিতাম। তো দুই পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়াইতাম। তো দুই পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়াইলে দেহের ওজনটা হচ্ছে আমার এখানে লোড। আর হচ্ছে যে আমার পায়ের যে পেশিগুলো আছে, কাফ পেশি, সেগুলো ধরে রাখার ইফোর্ট হিসেবে কাজ করে। আর হচ্ছে দুই পায়ের আঙ্গুলের সন্ধিগুলা পিভট হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে যে আমাদের পিভট হচ্ছে আঙ্গুলের সন্ধিগুলা, আর মাঝে থাকে আমাদের হচ্ছে লোড। পিভট হচ্ছে আঙ্গুলের সন্ধি, লোড হচ্ছে দেহের ওজন, আর পায়ের কাফ পেশি এবং গোড়ালির টেন্ডন এরা ইফোর্ট হিসেবে কাজ করে। তো এখানে লোডটা মাঝে, ছবি দেখলে বোঝা যায় কে মাঝে, লোড মাঝে আমাদের, এক পাশে ইফোর্ট এক পাশে প্রচেষ্টা। আর থার্ড ক্লাস লিভারের উদাহরণ হচ্ছে আমাদের ভাঁজ করা বাহু। এই যে আমি হাতটা ভাঁজ করলাম, তো আমি হাতে কলম নিয়ে আছি, কলমের ওজনটা আমার লোড। এই যে আমাদের এখানে বাইসেপস পেশি, পেশির নাম বাইসেপস, সবাই জানে এটা বাইসেপস পেশি, এটা ট্রাইসেপস। এই বাইসেপস পেশি এটাকে ধরে রাখছে, এটা প্রচেষ্টা। আর মাঝে এটা কি আমাদের পিভট বা জয়েন্ট। সো হচ্ছে যে এইখানে তাইলে আমাদের এটা হচ্ছে থার্ড ক্লাস লিভার। সো এই লিভারের অংশটা জানলা, পরীক্ষায় যদি বাই চান্স লিভার চলে আসে তোমার জাস্ট এই নামগুলা বলতে হবে, কে পিভট, কে লোড, কে হচ্ছে আমাদের ইফোর্ট। সেইটা অ্যান্সার করে ফেলতে পারলে তুমি তো একদম মানে খুশি 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 খুশি। সো 7 অধ্যায় থেকে আমি 3টা জিনিস পড়তে বললাম, তাহলে তোমাকে 3টা জিনিস 7 অধ্যায় থেকে পড়তে বলছি। একটা হচ্ছে যে আমাদের হেবার্সিয়ান সিস্টেম, একটা হচ্ছে যে তাহলে এই 3টা জিনিস একটু দেখে যাও, আমি কিন্তু ক্লাসে পড়াই দিলাম অর্ধেক পড়া। এটা হেবার্সিয়ান সিস্টেম, তাহলে এটা 1 নাম্বার সিকিউ টপিক। 2 নাম্বার সিকিউ টপিক হচ্ছে মাংসপেশির পার্থক্য, আমি কিন্তু পড়াই দিছি তোমাকে সুন্দর মতো মাংসপেশির পার্থক্য। এবং হচ্ছে যে 3 নাম্বার বিষয় হচ্ছে লিভার, লিভার। এই 3টা টপিক কিন্তু ভালো করে পড়ে যাও। এখন অস্থিভঙ্গ টঙ্গ থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করার দরকার নাই, রোগ শোক নিয়ে বায়োলজিতে অ্যান্সার করবা, যত কম তত ভালো। এরপর দেখো যে তাহলে আমরা সপ্তম অধ্যায় গেল। সপ্তম অধ্যায়ের পর আমাদের যে চ্যাপ্টার থেকে আমরা এইচএসসি পরীক্ষা অ্যান্সার করব সেটা হচ্ছে জুলজি 5, জুলজি 5th, জুলজি 5th। জুলজি 5th থেকে আমার সিকিউ পরীক্ষায় দিবে হয়, যদি হচ্ছে যে হয় আমাকে দিবে হচ্ছে যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন। অথবা দিবে হচ্ছে যে তোমার সাইনোসাইটিস এবং অটাইটিস মিডিয়া, এদের হচ্ছে যে সাইনোসাইটিস এন্ড অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস অটাইটিস মিডিয়া। অথবা দিবে হচ্ছে যে ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য, এটা কিন্তু চিত্রের ক্লাসে পড়ে আসছে, ধূমপায়ী এন্ড অধূমপায়ী, ধূমপায়ী এবং অধূমপায়ীর হচ্ছে যে আমরা দেখি ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য, অধূমপায়ীর ফুসফুসের পার্থক্য, অ্যালভিউলাসের গঠন, এটাও কিন্তু চিত্রের ক্লাসে আমরা পড়ে আসছি, তাই না? এটা আমাদের অলরেডি ডান, পড়ে আসছি চিত্রের ক্লাসে, অ্যালভিউলাসের গঠন দেখে আসছি, পড়ি নাই, অ্যালভিউলাসের গঠনটা আমরা দেখে আসছি, অ্যালভিওলাসের গঠন। সো এই জায়গাগুলা থেকে প্রশ্ন করবে যদি প্রশ্ন সহজ করতে চায়, সহজ এন্ড স্বাভাবিক, সহজ এন্ড স্বাভাবিক প্রশ্ন। যদি চায় প্রশ্ন আমি কঠিন করব, সহজ এবং স্বাভাবিক প্রশ্ন, যে এই চ্যাপ্টার থেকে এমন প্রশ্ন করবো পোলাপান দশায় দেবো, তাইলে তোমার প্রশ্ন দিবে হচ্ছে যে mechanism of respiration, mechanism of respiration, mechanism of respiration, শ্বাস, respiration, mechanism of respiration। তখন প্রশ্ন দিবে mechanism of respiration নিয়ে, mechanism of respiration যে হচ্ছে যে আমাদের mechanism of respiration, control of respiration, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ। তো হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ হয়, রাসায়নিক নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ রেসপিরেশন। একটা হচ্ছে মেকানিজম অফ রেসপিরেশন, কন্ট্রোল অফ রেসপিরেশন, এই দুইটা থেকে প্রশ্ন দিবে যদি চায় যে না প্রশ্ন একটু কঠিন করব। সো এর বাইরে এই চ্যাপ্টার থেকে দেওয়ার মতো কিছু নাই। সো এই চ্যাপ্টারটা কিন্তু আমি একদম A to Z ভালো করে পড়বো, খুব ভালো করে এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টার থেকে সহজ আসুক কঠিন আসুক দাবরায় পরীক্ষা দিব, ঠিক আছে? এখন দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে যখন আমরা শুরু করব, এই চ্যাপ্টারটা যখন শুরু করব, দেখো এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবোই আমি শতভাগে, নিয়ে ডানে মানে কোনো কথা নেই ভাই, আমি এই চ্যাপ্টার ফ্রিক, আমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাকে অ্যান্সার করতেই হবে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে অ্যান্সার না করলে মান সম্মানের লাগবে। আচ্ছা দেখো তাহলে আমরা যেখানে যাব সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শ্বাসক্রিয়া শ্বসন, জুলজি চ্যাপ্টার 5। তো আমাদের শ্বসন তন্ত্রকে 3টা ভাগে ভাগ করে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল বা এয়ার কন্ডাক্টিং জোন, শ্বসন অঞ্চল বা রেসপিরেটরি জোন। আমি সবগুলো চ্যাপ্টার PDF তোমাদের দিয়ে দিব, চিন্তা করো না। সো হচ্ছে এখানে দেখো, এখানে আমি একটা ছবি আঁকা পোলাপানে শিখাইছিলাম
যারা আমার কাছে পড়ছিল যে হচ্ছে যে কোথায় কি আছে, যেমন এটা আমাদের হচ্ছে মুখ ছিদ্র, এটা মুখ গহ্বর, তার এখানে জিহ্বা, উপরে এটা তালু, একটা শক্ত তালু একটা নরম তালু, নরম তালুর থেকে এরকম ঘন্টার মধ্যে ঝুলতেছে যেটা উভলা, তারপর হচ্ছে এটা হচ্ছে যে নাসারন্ধ্র, তারপর এই পেছনে নাসা গহ্বর, তারপর এটা হচ্ছে নাসা গলবিল, এই জায়গায় ছিদ্রটা এটাকে বলি পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা, ওই যে চিত্রের ক্লাসে দেখাইছিলাম কিন্তু কোয়ানা। তারপর হচ্ছে এই যে নিচের দিকে নামলে আমাদের হচ্ছে যে কি থাকে, ষড়যন্ত্র। সো তোমরা খালি কি ভাইয়া চিত্রের ক্লাসের কথা কেন, আমি কইছি না চিত্রের ক্লাস দেখে তারপরে এনআইতে, সো চিত্রের ক্লাস দেখেই কিন্তু আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো, একটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, একটা হচ্ছে নাসা গহ্বর, একটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র বা পোস্টেরিয়র নস্ট্রিল, একটা হচ্ছে নাসা গলবিল বা ন্যাজোফেরিংস, এবং আরেকটা হচ্ছে ষড়যন্ত্র। এরা কিসের অংশ? এরা হচ্ছে যে আমাদের বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের অংশ। এখন হচ্ছে দেখো এখানে আমাদের হচ্ছে প্রতিটা জিনিস নিয়ে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, সম্মুখ নাসারন্ধ্র আছে আমাদের, তারপর নাসা গহ্বর, নাসা গহ্বরের মজার কথা হচ্ছে এখানে কি আছে, এখানে আমাদের অলফ্যাক্টরি কোষ থাকে যেটা ঘ্রাণ নিতে সাহায্য করে, এখানে আমাদের গবলেট কোষ থাকে যারা আঠালো পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, এখানে সিলিয়া থাকে যেটা চুলের মতো নরনশীল অঙ্গ যেটা সবসময় নড়তে থাকে, এবং হচ্ছে নড়তে 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 এরা কি করে, যে ধুলাবালিকা বের করে। সো এই সিলিয়া এবং মিউকাস মিলে তৈরি করে মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, যেটা নাক দিয়ে প্রবেশকৃত ধুলাবালি জীবাণুকে আটকায়, দেহ থেকে বের করে দেয়, যে হচ্ছে জীবাণুর বিরুদ্ধে ওরা খুব ভালো প্রতিরক্ষা দেয়। এবং যারা স্মোকিং করে তাদের মিউকোসিলিয়ারি ব্যারিয়ার নষ্ট হয়ে যায়, তাই হচ্ছে কিন্তু তারা কি করে, রোগে শোগে খুব ভোগে। সো হচ্ছে এই বায়োলজিতে কিন্তু জুলজিতে অনেক সময় রোগ শোক রিলেটেড কোরিলেটিভ প্রশ্ন দিয়ে দিতে পারে, ঠিক আছে, বলতে পারে যে স্মোকিং হলে পেশেন্টের ধূমপায়ীর ফুসফুসে কি কি সমস্যা দেখা যায় ব্যাখ্যা করো। সো ধূমপায়ীর ফুসফুসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্র আছে, নাসা গলবিল আছে, খুব ইম্পর্টেন্ট কিছু না, নাম জানলেই হবে। ষড়যন্ত্র বা ল্যারিংস, ষড়যন্ত্র বা ল্যারিংস থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের পরীক্ষায় সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল, এবং আমি যেমন লেখাই দিছি পরীক্ষা অমনি লিখবা যে আমাদের থাইরয়েড কার্টিলেজ ভ্রূণ অবস্থায় দুইটা থাকে, জন্মের পর এই কার্টিলেজটা আমাদের দুইটা খণ্ড থাকে, দুইটা খণ্ড জোড়া লেগে একটা হয়ে যায়। সো জোড়া লাগার স্থলে সংযোগ স্থলটা নারীদের ক্ষেত্রে ঠিকঠাক সংযোগ হয়, পুরুষদের ক্ষেত্রে এরকম একটা অ্যাঙ্গেল করে সংযোগ হয়। সো থাইরয়েড কার্টিলেজ জোড়া লাগার সময় অ্যাঙ্গেল করে জোড়া লাগে ছেলেদের ক্ষেত্রে, তাই ছেলেদের থাইরয়েড কার্টিলেজ উঁচু, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল বলা হয়, অ্যাডামস অ্যাপেল বলে, ঠিক আছে, অ্যাডামস অ্যাপেল বলে। সো আমরা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস তোমাদের পড়ে আসছি অলরেডি, এগুলো পড়ে আসছি, লোব সেগমেন্ট এগুলো পড়ে আসছি, এই ব্রঙ্কিয়াল ট্রিটাও কিন্তু অলরেডি তোমাকে পড়ে আসছি আমরা, তাই না, পড়ে আসছি কিন্তু, ঠিক আছে। এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে আর তাহলে হচ্ছে তোমাদের যেটা লাগবে এই জায়গায় সেটা হচ্ছে যে অ্যালভিওলাস, অ্যালভিওলাস নিয়েও হচ্ছে যে আমরা যে ছবিটা তোমাদের এখানে শিখাইছি সেটা লাগবে। এবং এই যে অ্যালভিওলাসে 3 ধরনের কোষ আছে, এটা অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এটি একটি ফ্যাগোসাইটিক সেল, এটা জীবাণু ধ্বংস করে, ছবিতে দেখছিলাম আমরা। টাইপ 1 সেল বা টাইপ 1 নিউমোসাইট, এটা দেখিনি, এটা গ্যাস বিনিময়ে সাহায্য করে। টাইপ 2 সেল বা সেপ্টাল সেলের কথা তোমাদের বলছিলাম, যেটা সারফেক্টেন্ট গ্রহণ করে, বড় করে সবুজ কালারের সারফেক্টেন্ট আমরা রাখছিলাম না, এঁকেছিলাম আমরা। আচ্ছা, এখন এই সারফেক্টেন্টের কথাটা জানতে হবে। সারফেক্টেন্ট একটা ফসফোলিপিড যাকে বলা হয় ডাইপালমিটয়েল লেসিথিন। এই ফসফোলিপিডটা ক্ষরণ শুরু হয় ভ্রূণের 23 সপ্তাহ বয়সের পর, অর্থাৎ 24 সপ্তাহ পর্যন্ত। এই জন্য 24 সপ্তাহের আগে কোনো ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা হয় না। অ্যালভিওলাসের এটার কাজ কি, সারফেক্টেন্টের কাজ হচ্ছে অ্যালভিওলাসের তরলে পৃষ্ঠটান হ্রাস করে ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, তরলটার পৃষ্ঠটান হ্রাস করে ফুসফুসকে যেন চুপসে না যায় সেখান থেকে সারফেক্টেন্ট বাঁচায়, ফুসফুসের সংকোচন প্রসারণটাকে কি করে, সহজ করে। এবং 24 সপ্তাহের আগে এই জন্য ভ্রূণের ফুসফুস স্বাধীনভাবে কাজ করে না, এই জন্য অনেক দেশে 24 সপ্তাহ পর্যন্ত অ্যাবর্শন বা গর্ভপাতের অনুমতি দেওয়া আছে, জালিম দেশগুলা। আচ্ছা, এবং হচ্ছে দেখো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা পরীক্ষার মধ্যে সিকিউ মাস্ট, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এটা থেকে পরীক্ষায় সিকিউ আসতেছে আসতেছে আসতেছে, এটা নিয়ে কোনো কথা নাই যে এখান থেকে কি সিকিউ আসবে কিনা, শতভাগই জায়গা থেকে সিকিউ আসবে, সিকিউ এর জায়গা থেকে শতভাগ আসবে, ঠিক আছে। বায়োলজি না, একটু কষ্ট করে পড়ো ভাইয়ার সাথে, ভাইয়া যেভাবে বলতেছি জাস্ট ফলো দ্য গাইডলাইন, এবং যেভাবে বলতেছি পড়ো, দেখবা তোমার বায়োলজিটা তোমার অ্যাডমিশন টাইমে অনেক 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 হেল্প হবে। দেখো, সো এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, আমি কষ্ট করে চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি যেন তোমার নিজের পড়তে গেলে সুবিধা। দেখো, অক্সিজেন গ্যাসের পরিবহনটা যেভাবে লিখছি আমি পরীক্ষায় সেভাবে দেওয়ার চেষ্টা করবা। এরকম একটা অ্যালভিওলাসের ছবি আঁকবো, এরকম করে আমাদের অক্সিজেন গ্যাস আসে, এবং এই যে আমাদের হচ্ছে চারপাশে রক্তনালী, এই রক্তনালীর ভিতরে অক্সিজেনটা প্রবেশ করে। সো কি হয়, অ্যালভিওলাস থেকে রক্তনালীতে অক্সিজেন পরিবহন, আমাদের অ্যালভিওলাসে অক্সিজেনটা যে আসে তার আংশিক চাপ 104 মিলিমিটার মার্কারি, আমাদের পালমোনারি ধমনীতে অক্সিজেনের আংশিক চাপ 40 মিলিমিটার মার্কারি। সেখানে অক্সিজেনের চাপ বেশি, এখানে চাপ কম। সো ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন আমাদের হচ্ছে যে অ্যালভিওলাস থেকে রক্তনালীতে যায়, যতক্ষণ না রক্তনালীতে অক্সিজেনের চাপ 100 মিলিমিটার মার্কারি হয়। কত হয়? 100 মিলিমিটার মার্কারি আসতে থাকে।
এখন হচ্ছে যে এই অক্সিজেনটা রক্তনালীতে পরিবহন, প্রথমে ভৌত পরিবহন, অক্সিজেনটা রক্তরসের সাথে মিশে ভৌত পরিবহন হয়, খুবই কম 2% মতো পরিবহন হয়। এরপর হচ্ছে রাসায়নিক পরিবহন, প্রায় 98% অক্সিজেন, কত পার্সেন্ট অক্সিজেন, 98% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে পরিবাহিত হয়। এই যে আমাদের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক একটি যৌগ তৈরি করে, যা একটা শিথিল বা অস্থায়ী যৌগ। এটা একটা অস্থায়ী যৌগ। যখন অক্সিজেনের চাপ বেশি সেই হিমোগ্লোবিনের সাথে যুক্ত অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, যখন অক্সিজেনের চাপ কম সেই হিমোগ্লোবিন থেকে বের হয়ে যাবে এবং হচ্ছে যে অক্সিজেনটা কোষে চলে যাবে, হিমোগ্লোবিন আবার অক্সিজেন আনতে চলে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা, আমাদের কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কিভাবে? আমাদের প্রথম কথা ভৌত দ্রবণ রূপে, রক্তরসে যে পানি আছে তার সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, পানি কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড। এনজাইম হিসেবে কাজ করে কে? কার্বনিক অ্যানহাইড্রেজ। এনজাইম হিসেবে কে কাজ করে? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম হিসেবে আমাদের কাজ করে। এরপর হচ্ছে আমাদের কার্বমিনো যৌগ রূপে। সো প্রোটিনটা কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডের পলিমার। প্রোটিন কিসের পলিমার? অ্যামিনো অ্যাসিডের পলিমার। এবং প্রোটিনের মধ্যে কার্বন, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড, এক হাতে অ্যামিনো গ্রুপ, এক হাতে হাইড্রোজেন, এক হাতে আর থাকে। এই যে অ্যামিনো গ্রুপ আছে, এই অ্যামিনো গ্রুপের সাথে আমাদের হচ্ছে প্রোটিন, এর মধ্যে যে অ্যামিনো গ্রুপ আছে সেই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, যুক্ত হয়ে কার্বোমিনো প্রোটিন তৈরি করে। সো প্রোটিনের থেকে আমরা এই যে প্রোটিন, ধরো এটা একটা প্রোটিন, এটা কি আমাদের, এটা একটা প্রোটিন। এই যে প্রোটিন আছে, এই প্রোটিনের মধ্যে আমরা অ্যামিনো গ্রুপটাকে একটু এক্সপোজ করলাম, প্রকাশিত করলাম, প্রোটিন অ্যামিনো গ্রুপটাকে এক্সপোজ করলাম, করে তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করলাম, করলে আমাদের কি তৈরি হচ্ছে? এই যে প্রোটিন, এই যে নাইট্রোজেন, এই হাইড্রোজেন থাকে, আরেক হাতে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটা তৈরি হয় কার্বোমিনো প্রোটিন। তাহলে প্রোটিনের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে কার্বোমিনো প্রোটিন। হিমোগ্লোবিনের মধ্যে প্রোটিন আছে হিমারগ্লোবিন, কারণ গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। সো এই যে আমাদের হিমোগ্লোবিনের সাথেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করতে পারে কার্বোমিনো হিমোগ্লোবিন। সো এই যে হিমোগ্লোবিন, তার এই প্রোটিন একটা অ্যামিনো গ্রুপটাকে আমরা এক্সপোজ বা বাইর করে দেখাইলাম, তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে সেম কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে, এবং এই প্রক্রিয়ায় 27% কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়। আগের উপায়ে কত পার্সেন্ট পরিবহন ছিল? 5%। এভাবে কত পার্সেন্ট? 27%। এবং হচ্ছে আমাদের বাইকার্বনেট যৌগ রূপে 65%। পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ভেঙে H আর HCO3, HCO3 সোডিয়ামের সাথে মিলে সোডি বাইকার্বনেট, পটাশিয়ামের সাথে মিলে পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট আরবিসিতে, সোডি বাইকার্বনেট প্লাজমাতে পরিবহন হয়। রক্তনালী থেকে অ্যালভিওলাসে পরিবহন, তা এবং পালমোনারি শিরা, কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ 44, আর হচ্ছে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ 40। তাহলে সুন্দর পালমোনারি শিরা থেকে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড চলে যায়, যেটা দেহে থেকে বের হতে সাহায্য করে। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, এটা পরীক্ষায় কত বেশি আসে, যে আরবিসির ভেতর পানি কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে হাইড্রোজেন আর বাইকার্বনেট তৈরি হয়, সেই বাইকার্বনেট আরবিসি থেকে প্লাজমায় চলে যায়, আর প্লাজমা থেকে আমাদের আরবিসি থেকে প্রবেশ করে ক্লোরাইড। তো বাইকার্বনেট বের হচ্ছে, ক্লোরাইড প্রবেশ করছে, এটাকে বলি হচ্ছে আমরা ক্লোরাইড শিফট বলি, যে ক্লোরাইডটা প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করে, এটাকে কি বলি? ক্লোরাইড শিফট আমরা বলি। শ্বসনের শরীরবৃত্তীয়ের মধ্যে আমাদের হচ্ছে যে, তাহলে এই জায়গাটা বুঝলাম, তাহলে দেখো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড শোষণ কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা মানে আসবে, অনেকগুলা বোর্ডেই আসবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এবং যেভাবে আমি লিখছি সেভাবে লিখো। আমি তো জাস্ট ওভারভিউ করতেছি, এই জন্য সময় নিয়ে বুঝাচ্ছি না, আমি চেষ্টা করতেছি একটু ওভারভিউ করে দিতে, যখন তুমি পড়বা যেন তোমার জন্য পড়া সহজ হয়, কারণ অনেক স্টুডেন্ট আছো ভুলে গেছো, সেই যে একটু ওভারভিউ করে দিলাম মনে পড়ে যাচ্ছে, যারা আগে একবারও পড়েনি তাদের কিন্তু আমার ইনডেপথ যে ক্লাসটা নেওয়া সেটা দেখতে হবে। আচ্ছা, এখন দেখো যে আমাদের শ্বসন দুই প্রকার, একটা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন, একটা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ বা এক্সপিরেশন। এই যে আমাদের শ্বাস প্রশ্বাস বা শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন, এটা একটা অ্যাক্টিভ প্রসেস, এটা একটা সক্রিয় প্রক্রিয়া, এখানে শ্বসন পেশি সংকুচিত হবে, আর এটা নিয়ে আটকে রাখতে পারবো? ছাড়তেই তো হবে, তাই না? এটাকে বলে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ বা এক্সপিরেশন, একটা প্যাসিভ প্রসেস, নিষ্ক্রিয় প্রক্রিয়া, এখানে শ্বসন পেশি কি হয়? প্রসারিত হয়। খেয়াল করে দেখো এই জায়গাটা আমি খুব সুন্দর করে বলছি, ব্যাচে পড়াইছিলাম যখন, শ্বসন পেশি বা রেসপিরেটরি মাসেল, এটা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এবং ইন্টারকোস্টাল মাসেল, এই দুইটা হচ্ছে আমাদের শ্বসন পেশি বা আমাদের হচ্ছে রেসপিরেটরি মাসেল। একটা কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, একটা ইন্টারকোস্টাল মাসেল। এই যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আছে, এটা চারপাশে পেশি,
মাঝে টেন্ডন থাকে। চারপাশে পেশিটা কি স্কেলেটাল পেশি বা ঐচ্ছিক পেশি। এটা পরীক্ষার মধ্যে আসে যে ডায়াফ্রাম কোন ধরনের পেশি, কারণ আমরা ছোটবেলা থেকে বলছি দেহের বাইরে সব পেশি কঙ্কাল পেশি, ভেতরের পেশি আমাদের হচ্ছে যে অনিচ্ছিক পেশি, কিন্তু ভেতরে আছে এরকম দুইটা পেশি আছে, ঐচ্ছিক, একটা ডায়াফ্রাম একটা জিহ্বা। সো হচ্ছে এই ডায়াফ্রামের ভেতরে টেন্ডন নামক টেন্ডন বা তন্তু থাকে, চারপাশে স্কেলেটাল পেশি থাকে। সেই জন্য ডায়াফ্রামকে একটা মাস্কুলার টেন্ডেনিয়াস অর্গান বলে। কি বলে? মাস্কুলার টেন্ডেনিয়াস অর্গান। আর ইন্টারকোস্টাল মাসেল যে আছে আমাদের, এই যে আমাদের দুইটা রিবস বা পশুকা, রিবস বা পশুকার আরেক নাম কোষ্ঠ, এই রিবস পশুকা বা কোষ্ঠের মাঝে যে পেশি থাকে তাকে বলি ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশিগুলা হচ্ছে আমাদের সংকুচিত হয়, ডায়াফ্রামও সংকুচিত হয়। দুইটা জিনিসই সংকুচিত, এর মধ্যে প্রধান হচ্ছে কিন্তু ডায়াফ্রাম, প্রধান শোষণ পেশি। সো খেয়াল করে দেখো, ডায়াফ্রাম দিয়ে তিনটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ওঠানামা করে, একটা ইসোফেগাস বর্ণনালী, একটা ডিসেন্ডিং অ্যাওর্টা বা নিম্নমুখী মহাশিরা, একটা ডিসেন্ডিং অ্যাওর্টা বা নিম্নগামী হচ্ছে মহাধমনী, একটা নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কাভা। এটা মেডিকেলের জন্য লাগবে, এখন লাগবে না। যাক আসো দেখো, এখন দেখো শ্বাস গ্রহণ বা প্রশ্বাসটা কিভাবে হয়। পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন করতে চায়, প্রশ্বাস, শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগের মেকানিজম যাবে। মেকানিজম আর কন্ট্রোল দুইটা কথা কিন্তু ভিন্ন। যদি পরীক্ষায় আসে শ্বাস প্রশ্বাস কার্যক্রম ব্যাখ্যা করো, দ্যাট মিনস আমার মাসেলের মেকানিজম, মাসেল কোনটা সংকুচিত প্রসারিত হয়ে কেমনে কি হয় সেটা জানতে চাইছে। আর যদি নিয়ন্ত্রণ চায় তাহলে মস্তিষ্কের নিয়ন্ত্রণ চাইছে। তোমরা করো কি, কার্যক্রম চাইলে নিয়ন্ত্রণ দাও, নিয়ন্ত্রণ চাইলে কার্যক্রম দাও, এই কথা করা যাবে না কিন্তু। কার্যক্রম চাইলে কার্যক্রম দিবা, নিয়ন্ত্রণ চাইলে নিয়ন্ত্রণ দিবা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের হচ্ছে ডায়াফ্রাম সংকুচিত হচ্ছে, এখানে খেয়াল করো, এখানে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের ডায়াফ্রামও সংকুচিত হবে, আমাদের এখানে ইন্টারকোস্টাল পেশিরও সংকোচন করবে, দুইজনেরই সংকোচন করবে। ডায়াফ্রাম যদি সংকোচন হয়, ডায়াফ্রাম যদি সংকোচন হয়, ডায়াফ্রাম যদি সংকোচন হয়, কি হবে আমাদের, ডায়াফ্রামের যে পেশি আছে, ডায়াফ্রামের পেশি সংকুচিত হয়ে যাবে, ডায়াফ্রামের পেশি সংকুচিত হয়ে যাবে। ডায়াফ্রামের পেশি সংকোচনের ফলে ডায়াফ্রামের পেশি, ডায়াফ্রামের এই ধরো পেশি, মাঝে থাকে হচ্ছে যে টেন্ডন, ডায়াফ্রামের পেশি যখন সংকুচিত হয়ে যাবে টেন্ডনটা পুটুস করে নিচে নেমে যাবে। নিচে নেমে গেলে ডায়াফ্রামের পেশি সংকোচন, টেন্ডন নিচে নেমে গেল, এই অনুদৈর্ঘ্য ব্যাসটা বেড়ে যায়। তাহলে ডায়াফ্রামের পেশি সংকোচনের ফলে কেন্দ্রীয় টেন্ডনটা নিচে নেমে যায়, নিচে নেমে যায়। ধরো এটা হচ্ছে যে আমাদের টুপি, এই টুপিটার মাঝে হচ্ছে টেন্ডন আছে, সো এই টুপিটা যখন এইরকম টান টান থাকে তখন টেন্ডনটা সোজা থাকে। টুপিটার পেশি যদি সংকুচিত হয়ে ছোট হয়ে যায় তখন কি হয় দেখো তো, টুপিটার অংশটা নিচে নেমে যাচ্ছে না, যখন টান টান থাকবে পেশি প্রসারিত ঠিকঠাক আছে, পেশি সংকুচিত মানে কি পেশিটা ছোট হয়ে যাবে, তখন মাঝের টেন্ডনটা নিচে নেমে যাবে। সো নিচে যদি নেমে যায়, এটা যদি নিচে নেমে যায় তাহলে আমাদের এই ব্যাসটা, অনুদৈর্ঘ্য ব্যাসটা কি হইলো, বেড়ে গেল, এই অনুদৈর্ঘ্য ব্যাসটা বেড়ে গেল। এটা নিয়ে কথা হয়েছে কিন্তু, ওই যে চিত্রের ক্লাসেও তোমাকে এটা নিয়ে কথা বলছো, অনুদৈর্ঘ্য ব্যাসটা আমাদের কি হয়, বাড়ে। আবারও বলতেছি, ইন্টারকোস্টাল পেশি সংকোচন যখন হবে তখন আমাদের হচ্ছে যে এই পর্শুকাগুলা উপরের দিকে এবং বাইরের দিকে, উপরের দিকে এবং বাইরের দিকে চলে যায়, তখন স্টারনামটাও সামনের দিকে আসে, তখন আমাদের এই অগ্রপশ্চাৎ ব্যাস, অগ্রপশ্চাৎ ব্যাস, অনুপ্রস্থ ব্যাস, এগুলো সব বাড়ে। সো তাহলে দেখো অনুদৈর্ঘ্য ব্যাস, তাহলে দেখো আমাদের হচ্ছে অনুদৈর্ঘ্য ব্যাস, অনুপ্রস্থ ব্যাস, অগ্রপশ্চাৎ ব্যাস, সব ব্যাস বাড়ার কারণে বক্ষগহ্বরের আয়তন বাড়ে, বক্ষগহ্বরের আয়তন বাড়লে ফুসফুসের আয়তন বাড়ে, ফুসফুসের চাপ কমে, বাইরের চাপ বেশি, তখন শ্বাস গ্রহণ বা প্রশ্বাস হয়। তো এটা কিন্তু চিত্রের ক্লাসেও বলছি, আবারও বলতেছি, কারণ এটা পরীক্ষায় আসবে, কোনো না কোনো বোর্ডে তো এটা দিবেই। সো প্রশ্বাস বা প্রশ্বাসের মেকানিজম, প্রশ্বাসের যা মেকানিজম প্রশ্ন, নিঃশ্বাসের মেকানিজম জাস্ট উল্টা লিখে দিবা। নিঃশ্বাস কি, ডায়াফ্রাম প্রসারিত, ইন্টারকোস্টাল পেশি প্রসারিত, ডায়াফ্রাম এবং ডায়াফ্রামের পেশি প্রসারণের ফলে কেন্দ্রীয় টেন্ডনটা উপরের দিকে উঠে যায়, ধনুকের মতো বেঁকে যায়, ফলে অনুদৈর্ঘ্য ব্যাস কমে যায়। ইন্টারকোস্টাল পেশি তখন গেছিল বাইরে আর উপরে, এবার আসবে ভেতরে আর নিচে, অগ্রপশ্চাৎ ব্যাস, অনুদৈর্ঘ্য ব্যাস, অনুপ্রস্থ ব্যাস সব কমছে, বক্ষগহ্বরের আয়তন কম, ফুসফুসের আয়তন কম, ফুসফুসের চাপ বেশি, বাইরে চাপ কম, গ্যাস বাইরে যাও। সো এটা পরীক্ষার মধ্যে আসবে 100% আসবে। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, দেখো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম হচ্ছে আমাদের দুইটা আছে, স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য কেমোরিসেপ্টর আছে, তিনটা গ্যাস আছে যারা জিনিসটাকে কন্ট্রোল করে, অক্সিজেনের মাত্রা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, হাইড্রোজেনের মাত্রা, অক্সিজেনের মাত্রা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, হাইড্রোজেনের মাত্রা। আর স্নায়বিক নিয়ন্ত্রণটা আমাদের হচ্ছে দুইটা বিষয় আছে, শ্বসন কেন্দ্র বা রেসপিরেটরি সেন্টার আমাদের মেডুলাতে আছে, পন্সে আছে, লিখে দিছিলাম। মেডুলাতে আছে প্রশ্বাস কেন্দ্র,
নিঃশ্বাস কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র বা ইন্সপিরেটরি সেন্টার, নিঃশ্বাস কেন্দ্র বা এক্সপিরেটরি সেন্টার। পন্সের মধ্যে আছে নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যানিউস্টিক সেন্টার, চারটা কেন্দ্র আছে। এবং মনে রাখবা প্রশ্বাস কেন্দ্র অ্যানিউস্টিকের সাথে জড়িত, প্রশ্বাস কেন্দ্র অ্যানিউস্টিকের সাথে জড়িত, বলো প্রশ্বাস কেন্দ্র অ্যানিউস্টিকের সাথে জড়িত, নিঃশ্বাস নিউমোট্যাক্সিকের সাথে জড়িত, প্রশ্বাস অ্যানিউস্টিকের সাথে জড়িত, নিঃশ্বাস নিউমোট্যাক্সিকের সাথে জড়িত। এখন দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ, এই জিনিসটা তোমরা অনেকেই পারো না, এই ক্লাসে বুঝে নাও। তাহলে আমি এই চ্যাপ্টারটা যেমনি পড়াই দিছি এইটুক দেখলেই আসলে হয়ে জায়গা যাক। তাহলে দেখো যে আমাদের স্নায়বিক নিয়ন্ত্রণ, স্নায়বিক নিয়ন্ত্রণটা খেয়াল করে দেখো। স্নায়বিক নিয়ন্ত্রণটা হচ্ছে আমাদের রক্তে যদি কার্বন ডাই অক্সাইড বাড়ে, এটা লিখে ফেলো, আমার সাথে লেখো, রক্তে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তখন আমাদের কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়, কেমোরিসেপ্টর গুলো উদ্দীপনা আমাদের নিউমোট্যাক্সিক সেন্টারে পাঠায়। আমরা জানি অ্যানিউস্টিক সেন্টারের সাথে জড়িত নিঃশ্বাস কেন্দ্র আর নিউমোট্যাক্সিক সেন্টারের সাথে জড়িত প্রশ্বাস কেন্দ্র। প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ। তাহলে কেমোরিসেপ্টর উদ্দীপনা দিল কারে? কার্বন ডাই অক্সাইড বাড়ছে, কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়েছে, উদ্দীপনা দিল নিউমোট্যাক্সিক সেন্টারকে। নিউমোট্যাক্সিক সেন্টারের কারণে আমাদের উদ্দীপ্ত হয় প্রশ্বাস কেন্দ্র, নিউমোট্যাক্সিক সেন্টারের কারণে আমাদের উদ্দীপ্ত হয় কে? প্রশ্বাস কেন্দ্র। এই যে প্রশ্বাস কেন্দ্র আছে, এই প্রশ্বাস কেন্দ্রের কারণে, এই যে প্রশ্বাস কেন্দ্র আছে, এই প্রশ্বাস কেন্দ্রের কারণে আমাদের হচ্ছে কি হবে? ডায়াফ্রামের পেশি, ইন্টারকোস্টাল পেশি সংকোচন হয়ে প্রশ্বাস হবে। যখন প্রশ্বাস হয় তখন সাথে সাথে ইনফরমেশন দেয় নিঃশ্বাসও শুরু করতে হবে, কারণ প্রশ্বাস হইতে থাকলে অ্যালভিওলাসে বাতাস জমে অ্যালভিওলাস ফেটে যাবে। তো আমাদের এই প্রশ্বাস কেন্দ্রে ইনফরমেশন যাওয়ার সাথে সাথে ইনফরমেশনটা অ্যানিউস্টিক সেন্টারে যায়। কোথায় যায়? অ্যানিউস্টিক সেন্টার। অ্যানিউস্টিক সেন্টার ইনফরমেশন কারে দেয়? নিঃশ্বাস কেন্দ্রকে দেয়। নিঃশ্বাস কেন্দ্র তখন কি করে? ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি প্রসারিত করে নিঃশ্বাস করে ফেলে। তাহলে প্রশ্বাস এবং নিঃশ্বাস পরপর হয়। তাহলে দেখো এটা হচ্ছে কি আর হইতে পারে দুনিয়ায়? কার্বন ডাই অক্সাইড বাড়ছে, কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়েছে, নিউমোট্যাক্সিক সেন্টার উদ্দীপ্ত হবে, উদ্দীপনা পাঠাবে প্রশ্বাস কেন্দ্রে, প্রশ্বাস হবে। একই সময় উদ্দীপনা যাবে অ্যানিউস্টিক সেন্টারে, সেখান থেকে নিঃশ্বাস কেন্দ্রে যাবে, আমাদের হচ্ছে নিঃশ্বাস হবে। সো প্রশ্বাস তার ঠিক পরপরই কি হবে? নিঃশ্বাস। তাহলে এটাই স্নায়বিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণ তো কার্বন ডাই অক্সাইড বাড়লে, আর বাকি দুইটা কার্বন ডাই অক্সাইড বেশি, H প্লাসও বেশি, শুধু অক্সিজেন কমলে, এই তিনটা। তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি, H প্লাস বেশি, অক্সিজেন কম, তিনটা যে কোনো একটা সিচুয়েশন হবে, শ্বসন কেন্দ্র উদ্দীপ্ত হবে, শ্বসন হার বা রেসপিরেটরি রেট বাড়বে। আচ্ছা, শ্বসনের কিছু প্রতিবর্ত ক্রিয়া আছে। হাঁচি যে দেই এটার জন্য অলফ্যাক্টরি স্নায়ু দায়ী, বা কাশি বা কাফিং এর জন্য ভেগাস স্নায়ু দায়ী। আমাদের গ্যাগ ওই যে মুরব্বি যে আছে না গ্যাগ রিফ্লেক্স, এটার জন্য আমাদের দেয় গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। এখন পরীক্ষায় ক্ষতে আসবে যেটা হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। তো আমাদের অ্যালভিওলাসটা বেলুনের মতো, অ্যালভিওলাসটা বেলুন ফুলাইতে ফুলাইতে ফেটে যায়। কেউ যদি যদি বলতে পারতো থেমে যাও থেমে যাও, তাহলে আমরা এতটুকুর বেশি আর ফুলাইতাম না। অ্যালভিওলাসকে বলতে হবে ভাই থেমে যাও থেমে যাও। অ্যালভিওলাসের মধ্যে প্রেসার রিসেপ্টর থাকে, একটা নির্দিষ্ট চাপের, একটা নির্দিষ্ট আয়তনের বেশি অ্যালভিওলাস যদি বড় হয়, নির্দিষ্ট আয়তনের বেশি যদি অ্যালভিওলাস বড় হয়, ওই মোমেন্টে আমাদের কি হবে? ওই মোমেন্টে অ্যালভিওলাস একটা নির্দিষ্ট আয়তনের বেশি অ্যালভিওলাস বড় হচ্ছে, একটা নির্দিষ্ট আয়তনের বেশি অ্যালভিওলাস বড় হচ্ছে। যখন একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি অ্যালভিওলাস বড় হবে, তখন প্রবলেম যেটা দেখা যাবে যে এই যে অ্যালভিওলাসটা বড় হওয়ার ফলে ফেটে যেতে পারে। সো একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বড় হইলে অ্যালভিওলাসের মধ্যে কিছু প্রেসার রিসেপ্টর থাকে বা শটান রিসেপ্টর থাকে, তারা উদ্দীপ্ত হয়ে যায়। উদ্দীপনা পাঠায় দেয় কোথায়? উদ্দীপনা পাঠায় দেয় হচ্ছে আমাদের অ্যানিউস্টিক সেন্টারে। তাহলে অ্যালভিওলাসের প্রাচীরে শটান বা প্রেসার রিসেপ্টর থাকে, যা মূলত ভেগাস স্নায়ু প্রান্ত। শ্বাস গ্রহণের সময় অ্যালভিওলাসে বাতাস প্রবেশ শুরু করলে অ্যালভিওলাস প্রসারিত হয়, নির্দিষ্ট পরিমাণ প্রসারের পর প্রেসার রিসেপ্টর উদ্দীপ্ত হয় এবং এই সিগন্যাল ভেগাস স্নায়ুর মাধ্যমে কোথায় পাঠায় দেয়? ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিউস্টিক সেন্টারে যায়। অ্যানিউস্টিক সেন্টারে গেলেই তো নিঃশ্বাস শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। সাইনাস গুলো আমি জানি তোমরা পারবা পড়লেই, যে ফ্রন্টাল সাইনাস, এথমাইড সাইনাস, স্ফেনয়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ছবিতে দেখাইছিলাম ছবির ক্লাসে। সাইনাস, সাইনোসাইটিসের লক্ষণ, তারপর হচ্ছে যে কিভাবে কাজ, কোন কোন জীবাণু দ্বারা হয়, এর লক্ষণ কি কি আছে, এর প্রতিকারে আমরা কি কি করব। অটাইটিস মিডিয়া কিভাবে কি হয়, যে দেখ অটাইটিস আমাদের কানের যে কোনো প্রদাহক অটাইটিস বলি। যে আমাদের এই যে অংশটা এটাকে বলি বহির্কর্ণ, যেখানে আমাদের পিনা আছে, কর্ণকুহর আছে, টিম্পানিক পর্দা আছে, এটা বহির্কর্ণ। এই অংশটা মধ্যকর্ণ, যেখানে ম্যালিয়াস ইনকাস স্টেপিস বোন এবং ইউস্টেশিয়ান টিউব আছে, আর পেছনটা অন্তকর্ণ। সো যদি আমাদের বহির্কর্ণে প্রদাহ হয় সেটাকে বলি অটাইটিস এক্সটার্না, মধ্যকর্ণে হলে অটাইটিস মিডিয়া, আর শেষ অংশ হলে অটাইটিস ইন্টারনা। সো আমাদের হচ্ছে যে আমরা এই কানের অটাইটিস, সাইনোসাইটিস এগুলো সহজ বিষয়, এটা আমরা পড়লেই পারবো। এখানে যা দেওয়া আছে আমার স্লাইড পড়লেও তোমরা পারবা, স্লাইড পড়লেও পারবা। আর বই থেকে দুইটা জিনিস পড়ে নিবা, একটা হচ্ছে ধূমপায়ী অধূমপায়ী ফুসফুসের পার্থক্য আমি অলরেডি পড়াই দিছি, আর একটা ফুসফুসের রোগীর
হচ্ছে ফুসফুসে কি কি হয় সেটাও একবার রিডিং দিবা, পরীক্ষায় দিতে পারে। এমনকি একবার ঢাকা বোর্ডে সিপিআর থেকে প্রশ্ন আসছে যে মাউথ টু মাউথ রেসপিরেশন কিভাবে দেয়, নাক বন্ধ করে মাউথ টু মাউথ রেসপিরেশন দেয়, সেটা বই থেকে একটু দেখে নিও। আমি দেখি এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি, যে কিভাবে মাউথ টু মাউথ রেসপিরেশন দেয়। তাইলে আমার জন্য তাহলে 2টা চ্যাপ্টার আমি কনফার্ম করলাম। জুলজি 11 থেকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, জুলজি 5 থেকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এবং আমি পারবো ইনশাল্লাহ যে টাইপের প্রশ্নই দেখি জায়গা থেকে। সো আমি কিন্তু বলে ফেলছি তোমাকে যে কেমনে কেমনে পড়তে হবে, এবং জুলজি 5টা আমি মোটামুটি পুরো পড়াই দিছি। এবার আসে জুলজি 4। জুলজি 4 যে আছে, জুলজি 4 থেকে প্রশ্ন আমাদের অ্যান্সার করা হচ্ছে একটু টাফ, একটু টাফ, কারণ জুলজি 4 থেকে প্রশ্ন অনেক সময় একটু জটিল টাইপেরও করতে পারে। এখন সবচেয়ে কমন প্রশ্ন যেটা জুলজি 4 থেকে আসে সেটা হচ্ছে ডাব্লিউবিসি প্রকারভেদ। এটা অনেক জায়গায় পরীক্ষার মধ্যে ডাব্লিউবিসি প্রকারভেদ ও কাজ দিয়ে দিবে। ডাব্লিউবিসি প্রকারভেদ এবং কি ডাব্লিউবিসির কাজ অনেক জায়গায় দিয়ে দিবে, যে ডাব্লিউবিসি প্রকারভেদ এবং ডাব্লিউবিসির কাজ। তারপর হচ্ছে যে দিবে আমাদের হচ্ছে রক্ততঞ্চন, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন প্রক্রিয়া খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজ, রক্ততঞ্চনের প্রক্রিয়াটা, প্রসেসটা, এটা পরীক্ষার মধ্যে আসে। তারপর আসে হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ, যেটা চিত্র আমরা অলরেডি শিখে আসছি। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কেমনে হয় সেই চিত্রটা আসে, চিত্র আমরা শিখে আসছি। কপাটিকা 100% ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কপাটিকা। তারপর হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ সব আসতে পারে। মায়োজেনিক নিয়ন্ত্রণেরও আমরা চিত্র সহ লাগবে, এটা আমরা শিখে আসছি। তারপর হচ্ছে যে আমাদের এরপর লাগে হচ্ছে কি, এরপর হচ্ছে যে আমাদের কার্ডিয়াক সাইকেলও লাগে। কার্ডিয়াক সাইকেল থেকেও প্রশ্ন আসে, কার্ডিয়াক সাইকেল থেকেও প্রশ্ন আসে। এরপর আমাদের হচ্ছে ব্যারো রিসেপ্টর থেকেও অনেক সময় প্রশ্ন আসতে দেখা গেছে। সেই চ্যাপ্টারের A to Z সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আর বাকি থাকতেছে কি, আর বাকি থাকতেছে হচ্ছে আমাদের রোগ এবং চিকিৎসা। এখান থেকেও পরীক্ষার মধ্যে ইনভেরিয়েবলি প্রশ্ন আসতেছে। তো আমাদের এই চ্যাপ্টারটাও তাহলে আমরা ভালো করে পড়বো, এটাও আমাদের সবার একটা প্রিয় চ্যাপ্টার, পুকি চ্যাপ্টার। তো আমরা এই চ্যাপ্টারটাও হচ্ছে ভালো করে পড়বো, এই চ্যাপ্টারটাও আমরা কিন্তু খুব ভালো করে পড়বো। এবং চিত্রের ক্লাসে এই চ্যাপ্টার কিন্তু আমরা ছবি টবি এঁকে অনেক ভালো করে মাশাআল্লাহ দিলে তোমাদেরকে পড়াইছি। দেখো যেখানে ছিলাম আমরা, আরে আমরা চিত্রগুলোতে যেতে পারতেছি না। আচ্ছা, তো দেখো যে আমরা হচ্ছে যে কোন চ্যাপ্টার, এই যে আমাদের রক্ত সঞ্চালন, অনেক বড় একটা মনস্টারাস চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, বড় মার্ক একটা চ্যাপ্টার, মানে ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য জিনিসটাও বড়। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে আমরা এগুলো এমসিকিউর জন্য পড়বো। রক্ত কে কত পার্সেন্ট ভারী, কি কি আছে, এই ছবিটা কিন্তু আমি তোমাদের চিত্রের ক্লাসে দেখে আসছি যে আরবিসি 44%, ডাব্লিউবিসি প্লেটলেট 1%, প্লাজমা থেকে কত পার্সেন্ট, 55% থাকে আমাদের। রক্তের দুইটা জিনিস, একটা রক্তরস, একটা রক্তকণিকা। রক্তরস হচ্ছে আমাদের 55%, রক্তকণিকা 45%। রক্তরসের মধ্যে পানি থাকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থেকে 8 থেকে 10%। আমাদের জৈব বস্তুর মধ্যে জৈব বস্তু, অজৈব বস্তু আছে। রক্তকণিকার মধ্যে লাল, সাদা আর হচ্ছে অনুচক্রিকা, রেড ব্লাড সেল বা আরবিসি বা ইরাইথোসাইট, হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বা লিউকোসাইট, প্লেটিলেট বা অনুচক্রিকা। ডাব্লিউবিসি যে আছে এর মধ্যে গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট আছে। গ্রানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। অ্যাগ্রানুলোসাইট হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আচ্ছা, সো রক্তরসের কাজগুলা আমরা দেখবো, স্লাইড দিয়ে দিব, পড়ে নিও চাইলে। লোহিত রক্তকণিকা রিলেটেড কথাবার্তা আছে তোমার। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে মনে রাখবো আমাদের আরবিসি সংখ্যা কিন্তু বডিতে অনেক বেশি, পুরুষের ক্ষেত্রে প্রায় অ্যারাউন্ড 50 লাখ আরবিসি থাকে। আরবিসির সংখ্যা যদি কমে যায়, বেসিক্যালি হিমোগ্লোবিনের সংখ্যা যদি কমে যায়, লিঙ্গ বয়স ভেদে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থেকে কম হলে তাকে এনিমিয়া বা রক্তাল্পতা বলা হয়। আর যদি আরবিসির পরিমাণ প্রতি সিসিতে 65 লাখের অধিক হয় তখন সেটাকে কিন্তু পলিসাইথেমিয়া বলে আমাদের। আরবিসি সহ সকল রক্তকণিকাগুলো এমসিকিউর জন্য লাগবে। আরবিসি পুরাটা এমসিকিউর জন্য ভালো করে দেখো। এবং এটা কিন্তু অলরেডি পরে আসছি, বোন ম্যারো থেকে কিভাবে কোন রক্তকণিকা তৈরি হয় পুরো প্রসেস চিত্রের ক্লাসে তোমাদেরকে পড়ানো আছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে ডাব্লিউবিসি প্রকারভেদটা, এটাও পড়ায় আসছি তোমাদের পড়ায় আসছি, ছবি টবি সহ দেখে আসছি। কিন্তু ডাব্লিউবিসি প্রকারভেদ একটা দানাদার, একটা অদানাদার, নিউক্লিয়াসের খণ্ড কোথায় কয়টা থাকে, দানাদারে কি থাকে, অদানাদারে কি থাকে, পরে আসছি। এখন এই জায়গার কাজগুলা তোমাদের পড়তে হবে, যে মনোসাইটের কাজ কি, মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে আমাদের। লিম্ফোসাইটের কাজ কি, লিম্ফোসাইটকে ভাগ করা যায় টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। লিম্ফোসাইটকে কয় ভাগে ভাগ করা যায়, টি, বি আর এনকে সেল। টি লিম্ফোসাইটের আবার ভাগ আছে হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল আবার দুইটা আছে, হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2। সাইটোটক্সিক টি সেল বিষাক্ত রস ক্ষরণ করে জীবাণু ধ্বংস করে।
বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিন তৈরি হয়। এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, এরা ভাইরাস এবং ক্যান্সার সেল ধ্বংস করে। এরা গ্রানজাইম এবং পারফোরিন নামে দুইটা এনজাইম ক্ষরণ করে জীবাণুকে ফুটা করে জীবাণুকে ফাটায় দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই জায়গাটা আমরা হচ্ছে যে দিব কাজের মধ্যে, তাহলে এটা লিম্ফোসাইটের কাজ সেল, এটা দিব। নিউট্রোফিল হচ্ছে দানাদার সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস 2 থেকে 5 বা 3 থেকে 5 খণ্ড বিশিষ্ট। এরা ইউসিন রঞ্জকে আমরা দেখছি না যে ইউসিনোফিল লাল বর্ণ আর বেসোফিল নীল বর্ণ দিছে, পরে আসলাম চিত্রের ক্লাসে, এখানে তারা কোনো বর্ণ টর্ণ কোনো কিছু দিবে না। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তো এই যে এবং ডায়াপেডিসিস, এই যে জীবাণুটির কাছে যায় এটাকে বলি ডায়াপেডিসিস, এটা চিত্র বই থেকে দেখে আসছি। রক্তনালী থেকে টিস্যুর দিকে নিউট্রোফিলের চলনকে কি বলি আমরা? ডায়াপেডিসিস বলি। ইউসিনোফিল দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, প্যারাসাইট বা কৃমির বিরুদ্ধে কাজ করে। ইউসিনোফিল প্যারাসাইট অ্যালার্জিগুলোর বিরুদ্ধে ইউসিনোফিল কাজ করে। নিউট্রোফিলটা তো একটা ফ্যাগোসাইট সেল, আমাদের এখানে ফ্যাগোসাইটিক সেল আছে দুইটা, একটা নিউট্রোফিল আর একটা হচ্ছে মনোসাইট। এবং হচ্ছে থাকে বেসোফিল হেপারিন রিলিজ করে যেটা রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না। হিস্টামিন ক্ষরণ করে যেটা রক্তনালীকে প্রসারিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা রক্তনালীকে প্রসারিত করে কি করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা ডাব্লিউবিসি জানি 4 থেকে 11,000 আছে। ডাব্লিউবিসি 11,000-এর বেশি যেতে পারে, 4,000-এর কম হইতে পারে। 11,000-এর বেশি গেলে লিউকোসাইটোসিস, 4,000-এর কম গেলে লিউকোসাইটোপেনিয়া। হ্যাঁ, ডাব্লিউবিসি অনেক বেড়ে গেছে, প্লেটিলেট আরবিসি সব কমে গেছে, সব জায়গায় খালি ডাব্লিউবিসি, তখন সেটাকে লিউকেমিয়া বলি, যেটার নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। দেখো অনুচক্রিকা তৈরির প্রক্রিয়া আমরা জানি। মেগাক্যারিওপয়েসিস কিভাবে তৈরি হয় আমরা পড়ে এসেছি। অনুচক্রিকা 1 থেকে 4 লক্ষ থাকে, 1.5 লাখের নিচে থাকলে থ্রম্বোসাইটোপেনিয়া, 4 লাখের বেশি গেলে থ্রম্বোসাইটোসিস। এটা আমাদের কিন্তু অনুচক্রিকা বেশি হইলেও কিন্তু খারাপ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। আর অনুচক্রিকা কমে বেসিক্যালি ডেঙ্গুতে, তখন কিন্তু রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়। অনুচক্রিকার কাজ পরীক্ষার মধ্যে দিতে পারে, যে কোনো জায়গায় হাত পা কেটে গেলে সেই জায়গায় অনুচক্রিকা গিয়ে জমে এখানে অস্থায়ীভাবে রক্তপাত বন্ধ করে, এটাকে বলে অস্থায়ী প্লেটিলেট প্লাক তৈরি করে। বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর বা রক্ততঞ্চন ফ্যাক্টর ক্ষরণ করে রক্ত জমাট ত্বরান্বিত করে। প্রয়োজন শেষে এই জমাট রক্তটাকে গলায়ও দেয়। আরে ভাই, তোমার প্রয়োজন ছিল, তুমি রক্ত জমাট বাঁধায় আমি রক্তক্ষরণ বন্ধ করছি, প্রয়োজন শেষ, তুমি গলে যাও। আমাদের হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এবং ভাইরাসও ধ্বংস করে। রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম পুনর্গঠনে, রক্তনালীর ক্ষতিগ্রস্ত যে এন্ডোথেলিয়াম আছে সেটা পুনর্গঠনে এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, যে এই যে রক্তনালীর ভেতরে যে এন্ডোথেলিয়াম আছে সেটা যেন পুনর্গঠন হয়। সেরোটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তনালীকে সংকুচিত করে রক্তপাত হ্রাস করে, সেটা হচ্ছে অনুচক্রিকার কাজ। দেখো, আমাদের এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার ক্ষেত্রে 13টা ক্লটিং ফ্যাক্টর ভূমিকা রাখে। প্রথম 4টাকে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর বলি, যাদের ছাড়া রক্ত জমাট বাঁধতে পারে না। সো ক্লটিং ফ্যাক্টরের নামগুলো আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে লাগবে। ফুল পরে টুপ করে, লও সবাই এক লও, ফুল পরে টুপ করে, লও এখনই সবাই এক করে, শার্ট পরে হও ফুল বাবু। সো ফুল পরে টুপ করে, লও এখনই সবাই এক করে, শার্ট পরে হও ফুল বাবু। সো ফুল দিয়ে ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথম বিন, টুপ দিয়ে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে ক্যালসিয়াম আয়ন। তাহলে ফুল পরে টুপ করে, ফুল দিয়ে কি? ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথম বিন, টুপ দিয়ে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে ক্যালসিয়াম 2+ আয়ন। লও এখনই সবাই এক করে, লও দিয়ে লেবাইল ফ্যাক্টর, এখনই দিয়ে অ্যাক্সিলারিন, সবাই দিয়ে স্টেবল ফ্যাক্টর, এক দিয়ে হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, করে দিয়ে আসে হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে লও এখনই সবাই এক করে, শার্ট পরে হও ফুল বাবু, শার্ট দিয়ে স্টুয়ার্ট ফ্যাক্টর, পরে দিয়ে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হও দিয়ে হ্যাগম্যান ফ্যাক্টর, ফুল বাবু দিয়ে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। প্রথম 4টার নাম অবশ্যই মনে রাখতে হবে, সবগুলোর নাম মনে রাখতে পারলে ভালো। এখন দেখো আমাদের রক্তটা জমাট বাঁধে কিভাবে। ধরো আমাদের কোনো একটা রক্তনালী কেটে গেছে, রক্তনালী কেটে যাওয়ার কারণে রক্তপাত হচ্ছে, তখন রক্তটা বাতাসের সংস্পর্শে যখন আসে তখন রক্তে বিদ্যমান যে হেপারিন, যেটার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কিসের কারণে? হেপারিন। সেই হেপারিনটা নষ্ট হয়ে যায়। এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। মানে এই যে তোমার এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্সের দিক থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রক্ততঞ্চন। আর এখানে স্টার মার্কস আর কিছু বইতেছে না, রক্ততঞ্চন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় আসার জন্য, রক্ততঞ্চন প্রক্রিয়াটা। তাহলে দেখো যে আমাদের এখানে অনুচক্রিকা ভেঙে গেছে, তাহলে কোনো জায়গায় রক্তনালী কেটে গেছে,
হাত পা কোথাও কেটে গেছে, রক্তনালী কেটে গেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হলে রক্তের হেপারিন বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যায়। এই যে আমাদের ভেঙে যায়, অনুচক্রিকা ভাঙে, অনুচক্রিকা ভাঙলে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ করে, অনুচক্রিকা ভাঙলে থ্রম্বোপ্লাস্টিন 3 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা ক্ষরণ করে। সেটা ক্যালসিয়ামের সাহায্যে মিলে প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করে। কোনো কিছু নামের সাথে প্রো, কোনো কিছু নামের সাথে বা আগে প্রো আর লাস্টে নোজেন থাকা মানে সে নিষ্ক্রিয় বা আদি। তাইলে হচ্ছে যে দেখো, প্রথম বিন থেকে আমাদের কি কনভার্ট হলো? থ্রম্বিন। প্রথম বিন থেকে কি তৈরি হলো? থ্রম্বিন, ক্যালসিয়ামের প্রভাবে। এই থ্রম্বিন আবার ফাইব্রিনোজেন থেকে কিসে কনভার্ট করে? ফাইব্রিন। ফাইব্রিন হচ্ছে একটা তন্তু, তো একটা তন্তু তৈরি করলে তাকে বলি ফাইব্রিন মনোমার, অনেকগুলা তন্তু হইলে ফাইব্রিন পলিমার, সেটা তৈরি করে ফাইব্রিন জালক। এই ফাইব্রিন জালকটা ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটিলেট, প্লাজমা সব কিছুকে আটকায় দিচ্ছে। আটকায় দিয়ে একটা তঞ্চন পিণ্ড বা থ্রোম্বাস তৈরি করছে। কি তৈরি করছে? একটা তঞ্চন পিণ্ড বা থ্রোম্বাস। এই থ্রোম্বাসটা কাটা জায়গায় একদম পার্মানেন্টলি বসে রক্তপাত বন্ধ করে এবং সেই জায়গা থেকে একটু পিচ্ছিল হালকা হলুদ বর্ণের তরল ক্ষরণ হয়, যেটাকে বলি সিরাম। তো আমার পরীক্ষায় যদি আসে, এখান থেকে শুরু করে রক্তপাত বন্ধ পর্যন্ত যে ফ্লো চার্টে ভাইয়া পড়াইছি সেই ফ্লো চার্টে পড়া, বা আমাদের রক্ত নালী কেটে গেছে, রক্ত বের হচ্ছে, হেপারিন বাতাসের সংস্পর্শে নষ্ট হয়ে গেছে, অনুচক্রিকা ভাঙার কারণে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন ক্ষরণ হয়েছে। ক্যালসিয়ামের সাথে মিলে প্রথম বিনকে থ্রম্বিনে কনভার্ট করে, থ্রম্বিন ক্যালসিয়ামের সাথে মিলে আমাদের ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে। এই ফিব্রিনটা মনোমার থেকে হয় পলিমার, আরবিসি ডাব্লিউবিসি কে আটকে তঞ্চন পিণ্ড বা থ্রম্বাস গঠন করে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের পরীক্ষা আসে রক্তনালীতে কেন রক্ত জমাট বাঁধে না? কারণ স্বাভাবিক সময়ে রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না, কারণ হলো রক্তনালী মসৃণ, রক্তনালীতে উচ্চ গতিতে রক্ত প্রবাহ হয়, রক্তে হেপারিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে এবং রক্তে গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টরগুলো স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় থাকে। তাহলে কেমনে রক্ত জমাট বাঁধবে? কোনো প্রিভিলেজ দিক আছে? নাই। ঠিক আছে, সেই জায়গাটা পড়তে হবে। লসিকা বা লিম্ফ, আমরা হচ্ছে যে হালকা পাতলা এখানে যা লেখা আছে এগুলো তোমরা পড়ে নিবা, আমার নোটটা পড়তে পারো। অনেকে যদি মনে হয় যে বই পড়তে চাচ্ছি না, চাইলে ইউ ক্যান রিড মাই স্লাইড অলসো, যে আমার স্লাইড পড়লে এখানে মোটামুটি সবই আছে। যারা আমার ব্যাচে আছো তারা তো শুধু স্লাইডই পড়বে, এই মুহূর্তে আর বই পড়ার সময় নেই। আচ্ছা, তা আমরা এই লসিকা রিলেটেড পড়াগুলো পড়বো এবং হচ্ছে যে দেখো, আমাদের হচ্ছে যে এই ধমনী শিরার পার্থক্য ছোটবেলা থেকে পড়ে আসতেছো এবং হচ্ছে যে হৃৎপিণ্ড, হৃৎপেশি আমরা কিন্তু হচ্ছে যে জানি হৃৎপেশির আবরণ, সব কিছু পেশির আবরণ সার্কোলেমা, সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলি আমরা। হৃৎপেশিগুলো শাখান্বিত বা ব্রাঞ্চ, প্রতি কোষে একটা নিউক্লিয়াস আছে এবং হচ্ছে অনুদৈর্ঘ্য রেখা দেখা যায়, অমসৃণ পেশি, কিন্তু অমসৃণ পেশি কিন্তু কাজ করে ঐচ্ছিক পেশির মতো। দুইটা কোষের সংযোগ স্থলে বলছিলাম সার্কোলেমা ঘন সন্নিবেষ্টিত ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। আমাদের হৃৎপিণ্ড নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। এর দুইটা অংশ, একটা তন্তুময় বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামে যেটা ভিসেরার সাথে লেগে থাকে ভিসেরাল পেরিকার্ডিয়াম, যেটা ভিসেরা থেকে দূরে থাকে এটাকে বলি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। হৃৎপ্রাচীর স্তর বা লেয়ার অফ হার্ট, আমরা জানি হৃৎপ্রাচীরের মধ্যে একটোডার্ম, এন্ডোডার্ম, এই হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এপিকার্ডিয়াম, মাঝেরটা মায়োকার্ডিয়াম, ভেতরটা এন্ডোকার্ডিয়াম। এখন এই ছবিটা অলরেডি আমরা শিখছি, কিভাবে রক্ত প্রবাহ হয়, এইগুলো আমাদের শিখা হয়ে গেছে। কর্ডি, টেন্ডনি, মেন্ডনি সব। কপাটিকার মধ্যে কিন্তু আমি অলরেডি কপাটিকার ছবি দেখাইছি। কপাটিকা কোথায় কি থাকে সেটা তোমাদের অলরেডি দেখানো হয়ে গেছে, ছবিতে দেখছো তোমরা। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলারের মাঝে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকার কাজ সবসময় রক্তের একমুখী যাইতে দেওয়া। সো রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলারের মাঝে যে কপাটিকা থাকে সেটা রক্তকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলারের দিকে যেতে দেয়, বিপরীত দিকে বাধা দেয়। লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলারের মাঝে থেকে বাইকাসপিড কপাটিকা, এটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলারে রক্ত যেতে দেয়, বিপরীত দিকে কি করে? বাধা দেয়। রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি আর্টারির মাঝে থাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা। রাইট ভেন্ট্রিকুলার পালমোনারি আর্টারির মাঝে আঁকছিলাম না, পালমোনারি সেমিলুনার কপাটিকা। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির দিকে রক্ত যেতে দেয়, অপর দিকে বাধা দেয়। লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার মাঝে থাকে অ্যাওটিক সেমিলুনার কপাটিকা। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার দিকে রক্ত যেতে দেয়, বিপরীত দিকে কি করে? বাধা দেয়। আর দুইটা প্রশ্ন করছিলাম, উত্তর দাও নাই অনেকেই আমাকে, আমি কমেন্ট উত্তর খুঁজে পাই নাই। একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা। ইনফিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা, যেটা ইনফিরিয়র ভেনা কাভা থেকে রাইট এট্রিয়ামে রক্ত যেতে দেয়, বিপরীতে বাধা দেয়। আরেকটা হচ্ছে যে আমাদের এই করোনারি সাইনাস, রাইট এট্রিয়ামে কিন্তু উন্মুক্ত হয় করোনারি সাইনাস বা করোনারি শিরা। সেই করোনারি শিরা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে থাকে হচ্ছে থিবেশিয়ান কপাটিকা। কোন কপাটিকা? থিবেশিয়ান কপাটিকা। এই যে থিবেশিয়ান কপাটিকা, এটা করোনারি আর্টারি থেকে রাইট এট্রিয়ামে রক্ত যেতে দেয়, বিপরীত দিকে বাধা দেয়। করোনারি আর্টারি থেকে রাইট এট্রিয়ামে রক্ত যেতে দেয়,
বিপরীত দিকে কি করে, বাধা দেয়। সেটাকে কি বলি আমরা, এটাকে বলি থিবেশিয়ান কপাটিকা। করোনারি সাইনাস এবং রাইট এট্রিয়ামের সংযোগ স্থলে থাকে থিবেশিয়ান কপাটিকা। করোনারি আর্টারি থেকে রাইট এট্রিয়ামে রক্ত যেতে দেয়, বিপরীত দিকে কি করে, বাধা দেয়। আচ্ছা, হৃৎপিণ্ডের রক্ত সংবহন, সিস্টল ডায়াস্টল, এগুলা একটু ভালো করে ঠান্ডা মাথায় পড়তে হবে। কার্ডিয়াক সাইকেল, সিস্টল ডায়াস্টল আমরা হচ্ছে যে তোমাদের ছবিটায় বলছি যে খুব বেশি আসে না। তো অ্যাট্রিয়ামের সিস্টল বলতে আসলে কি বোঝায়, এই যে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামটা প্রসারিত অবস্থায় থাকে। রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসে কোথা থেকে, সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা থেকে, ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা থেকে। লেফট অ্যাট্রিয়ামে রক্ত আসে পালমোনারি শিরা থেকে। রক্ত এসে যখন অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হয় তখন সেটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। পূর্ণ হওয়ার পর অ্যাট্রিয়ামটা সংকুচিত হবে, অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টলের সময় লাগে 0.1 সেকেন্ড, ডায়াস্টলের সময় লাগে 0.7 সেকেন্ড। তারপর হচ্ছে যে এই যে আমাদের অ্যাট্রিয়াম থেকে রক্তগুলা চলে গেল ভেন্ট্রিকলে, তারপর ভেন্ট্রিকল সিস্টল করবে। ভেন্ট্রিকল সিস্টল করবে যখন, ভেন্ট্রিকল রক্ত পাঠাবে উপরের দিকে। উপরের দিকে তো অনেকগুলা রাস্তা আছে, আমরা ছবি এঁকে দেখে আসছি না, যে সেমিলুনার কপাটিকাও আছে, আবার বাইকাস্পিড ট্রাইকাস্পিডও আছে। কিন্তু রক্ত তো মাত্র বাইকাস্পিড ট্রাইকাস্পিড পার হয়ে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসছে, সে আবার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে চায় না, তাই বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার কপাটিকা দিয়ে রক্ত কি হয়, পালমোনারি সেমিলুনার কপাটিকা দিয়ে রক্ত পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যায়। অ্যাওটিক সেমিলুনার কপাটিকা দিয়ে পার হয়ে রক্ত আমাদের হচ্ছে হৃৎপিণ্ডে যায়। চিত্রের ক্লাস করতে হবে, এই ছবিটা শিখতে হবে। সো হচ্ছে যে আমাদের তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে ভেন্ট্রিকলে সিস্টল আছে, ভেন্ট্রিকলে সিস্টল হয়, ভেন্ট্রিকলে সিস্টল হয়। সো আমাদের হচ্ছে ভেন্ট্রিকলে সিস্টলের কথাটা আমরা বুঝতে পারলাম। এই যে ভেন্ট্রিকল রক্তটা পূর্ণ হলে সংকুচিত হয়, বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হয়ে যায়, আর সেমিলুনার কপাটিকা খুলে যায়, লাভ শব্দ হয়। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা হয়ে রক্ত সারা দেহে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী হয়ে রক্ত ফুসফুসে যায়। তারপর হচ্ছে যে রক্তগুলো যখন উপরের দিকে যাচ্ছে, হৃৎপিণ্ডর ভেন্ট্রিকল খালি হয়ে গেছে। ভেন্ট্রিকল খালি মানে ভেন্ট্রিকলের চাপ কম, আবার রক্ত যাচ্ছে গ্র্যাভিটির বিপরীতে, রক্ত নিচের দিকে নামতে চাবে, তখন হচ্ছে যে আমাদের সেমিলুনার বাল্বগুলো আবার বন্ধ হয়ে যাবে। সো সিস্টলের সময় বাইকাস্পিড ট্রাইকাস্পিড বন্ধ হয়ে শব্দ ছিল লাভ, আর ডায়াস্টলের সময় সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হওয়ার কারণে শব্দ হবে কি, ডাব নামক শব্দ হবে। সো সিস্টলে লাভ, ডায়াস্টলে ডাব। তো এইভাবেই চলছে। সো এতটুকু বুঝে গেছো, লিখতে পারবা, আশা করি পারবা ইনশাল্লাহ। মায়োজেনিক নিয়ন্ত্রণ হচ্ছে, আমরা জানি অ্যাসে নোডে উদ্দীপনা তৈরি হয়, অ্যাসে নোড থেকে উদ্দীপনা যায় এভি নোডে, এভি নোড থেকে উদ্দীপনা যায় বান্ডেল অফিসে, বান্ডেল অফিস থেকে যায় পার্কিনসের তন্তুতে। তো এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে যে সাইনাট্রিয়াল নোডটা হচ্ছে আমাদের কি, অ্যাসে নোডটা রাইট এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে থাকে, তারপর উদ্দীপনা যায় সুন্দর মতো, ছবি আঁকায় দিছি। এই জিনিসটা সুন্দর করে শিখতে হবে। এখানে একটা জিনিস দেখো যে আমাদের সাইনাট্রিয়াল নোডকে বা অ্যাসে নোডকে পেসমেকার বলা হয়, কারণ অ্যাসে নোড থেকে উদ্দীপনার ঢেউ শুরু হয়, সেই ঢেউটা হচ্ছে সবার মধ্যে ছড়িয়ে যায়। অ্যাসে নোডটা নিজে নিজে উদ্দীপনা তৈরি করতে পারে, গতি তৈরি করতে পারে, তাই অ্যাসে নোডকে বলা হয় পেসমেকার। এবং এই যে আমাদের প্রতিটা কোষ ঘুমায় থাকে, তাও একটা বিভব আছে, এটাকে বলে রেস্টিং পটেনশিয়াল। কাজ করার জন্য যে পটেনশিয়াল লাগবে তাকে কি বলি, অ্যাকশন পটেনশিয়াল। সো বইয়ের মধ্যে কথা আছে কি দেখো, যে এই অ্যাসে নোড থেকে একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল, এবং আমাদের বডিতে যত সিগন্যাল, দে আর অল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয় এবং এই উদ্দীপনাটা হৃৎপেশিতে ছড়িয়ে যায়, তখন অ্যাট্রিয়ামের সংকোচন ঘটে। বা সহজ ভাষায় লিখবা, অ্যাসে নোডে আমাদের উদ্দীপনা তৈরি হতে পারে এবং অ্যাসে নোডে এই উদ্দীপনা তৈরি হলে চারপাশে ছড়িয়ে যায়, তাই অ্যাসে নোডকে আমরা বলি কি, পেসমেকার। আর যদি মনে রাখতে পারো, অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। কিসের মাধ্যমে, অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টির মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। অ্যাসে নোড থেকে শব্দটা যাবে এভি নোডে, এভি নোডকে কি উদ্দীপনা যাবে এভি নোডে, এভি নোডকে বলে রিজার্ভ পেসমেকার। কারণ অ্যাসে নোড থেকে এভি নোডে তথ্য যেতে সময় লাগে বা উদ্দীপনা যেতে সময় লাগে 0.03 সেকেন্ড। এভি নোডে ডিলে হয়, এভি নোডে এটা প্রসেস করতে সময় লাগে 0.09 সেকেন্ড। এভি নোড থেকে ভেন্ট্রিকুলার প্রাচীরে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে অ্যাসে নোড থেকে ভেন্ট্রিকুলে যেতে সময় লাগতেছে 0.16 সেকেন্ড। তাহলে অ্যাসে নোড থেকে এভি নোডে তথ্য যেতে সময় লাগে 0.03 সেকেন্ড। এভি নোডে ডিলে হয় 0.09 সেকেন্ড। এভি নোড থেকে ভেন্ট্রিকুলার প্রাচীরে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে অ্যাসে নোড থেকে ভেন্ট্রিকুলার উদ্দীপনা যেতে সময় লেগে যেতেছে 0.16 সেকেন্ড। এটা দরকারি জিনিস। তারপর উদ্দীপনা যাবে হচ্ছে বান্ডেল অফ হিস, সেখান থেকে পার্কিনসের তন্তু। এই ফ্লোচার্টটা শিখে আসছি, ছবি আঁকে আসছি, এই কথাগুলো এখানে যা আছে শুধু পড়বা। মায়োজেনিক নিয়ন্ত্রণ কিন্তু এই চ্যাপ্টারের, মানে এই চ্যাপ্টারে আমার কাছে মনে হয় তোমার পরীক্ষায় হয় রক্ততঞ্চন থেকে প্রশ্ন আসবে,
নাইলে কপাটিকা থেকে প্রশ্ন আসবে, নাইলে মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসবে। এর বাইরে প্রশ্ন আসে আমার সম্ভাবনা কম দেখি আমি। তাহলে কপাটিকা, মায়োজেনিক নিয়ন্ত্রণ সবগুলা টপিক সহজ একদম। এবং হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে অনেক কিছু আছে, পড়ে রইবা বইয়ে, আমার শীটে ভয়ঙ্কর সব জিনিসপত্র দেওয়া আছে সব। এই যে দেখো, রক্তচাপ বাড়লে ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে, কমলে কিভাবে কাজ করে। যদি প্রশ্ন কঠিন করে তাইলে দিতে পারে, একটু পড়ে নিও, ঠিক আছে। বাড়লে ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে, কমলে কিভাবে কাজ করে। সো ব্যারোরিসেপ্টর আছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর বা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর, আর হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। যদি আমাদের রক্তের চাপ বাড়ে, ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়, উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়। মেডুলার মধ্যে একটা ভেসোমোটর সেন্টার থাকে যেটা আমাদের হার্টবিটটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে দমায় দেয়। দমায় দিলে হার্টবিট কমে যায়, ফলে রক্তচাপ কমে যায়। আবার রক্তচাপ কমে গেলে ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে সেই উদ্দীপনা হচ্ছে মস্তিষ্কের মেডুলায় যায়। কিন্তু এই মেডুলায় গিয়ে আমাদের হচ্ছে যে ও কি করে, রক্তচাপ এখানে বেড়ে গেছে, রক্তচাপকে কমানোর জন্য ভেসোমোটর সেন্টারকে এখানে অবদমিত করছে, থামায় দিছে। আর এখানে ভেসোমোটর সেন্টারকে উদ্দীপ্ত করছে, বুঝে, প্রয়োজন বুঝে, যে আমার এখানে উদ্দীপ্ত করতে হবে কারণ রক্তচাপ কম, এখানে অবদমিত করতে হবে কারণ রক্তচাপ বেড়ে গেছে। সো ও তখন আমাদের রক্তচাপ বাড়ায়। আর আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের হচ্ছে, আমি কিন্তু খুব ভালো করে পড়াচ্ছি না তোমাকে, আমি কিন্তু উপরে উপরে বলতেছি, কারণ হচ্ছে যে এগুলা ক্লাস, যে ভালো পারো না তাকে কিন্তু এগুলা ক্লাস দেখতে হবে ঠান্ডা মাথায়। নাইলে কিন্তু উপরে উপরে বলতেছি কার জন্য, যে অলরেডি পড়ছে তার রিভিশনের জন্য। আর যে একদমই পারো না তাকে আমি টপিক বুঝাই দিচ্ছি কি কি পড়তে হবে, তোমাকে কিন্তু আমার ক্লাস দেখতে হবে। আমি সব ক্লাসের লিঙ্ক কিন্তু সাজিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, কমেন্টে, সব জায়গায় পেয়ে যাবা। তো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর বা কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর বলি। রক্তের আয়তন কম বা রক্তের চাপ কম, তখন আয়তন রিসেপ্টর উদ্দীপ্ত হবে, ইনফরমেশন পাঠাবে হাইপোথ্যালামাসে, সেখান থেকে ইনফরমেশন যাবে পশ্চাৎ পিটুইটারিতে, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরণ হবে অ্যান্টিডায়ারেটিক হরমোন বা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, সেটা বৃক্কের নেফ্রনে গিয়ে পানির পূর্ণ শোষণ বাড়াবে, রক্তের চাপ, রক্তের আয়তন বাড়বে, ফলে রক্তের চাপ বাড়বে। এটা পড়তে হবে ব্যারোরিসেপ্টরটা, আমি ভালো মতো বললাম না কিন্তু। আবার সিস্টেমিক সংবহন আছে, পালমোনারি সংবহন আছে। সংবহন থেকে প্রশ্ন আসতে পারে, সিস্টেমিক পালমোনারি সংবহন থেকে। ও একটা জিনিস মিস করে গেছি, পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, লিখে রাখো, পোর্টাল সংবহন থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে। হৃৎপিণ্ডের রোগগুলা ভাই ভালো করে পড়বেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, রোগ নিয়ে, রোগের ভেতরে আমি আর ঢুকলাম না। তাহলে হচ্ছে যে আমাদের এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই পোর্টাল সংবহন, পোর্টাল সংবহন, সেই চ্যাপ্টারটা আমরা কিন্তু একদম চাইলে মাখন মার্কা সুন্দর মতো হচ্ছে যে পড়তে পারি, সুন্দর মতো এই চ্যাপ্টারটা পড়তে পারি একদম আবেগ মাসে। এই যে দেখো, কার্ডিওভাস্কুলার রোগ, তারপর হচ্ছে যে আমাদের কিভাবে কি রোগ হয়, সব সুন্দর করে কিন্তু পড়ানো আছে, সব সুন্দর করে পড়ানো আছে। সুন্দর করে একটা পড়া দিবেন, দেখবেন যে সব সহজ হয়ে যাবে। সেই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষার মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা নেক্সট যেটা, সেটা হচ্ছে জুলজি 3, সেটা হচ্ছে জুলজি 3। তো আমরা কিন্তু এগুলা থেকে অ্যান্সার করবো, আমরা কিন্তু এগুলা থেকে কি করব, অ্যান্সার করব জুলজি 3। তো জুলজি 3 থেকে বই খুলে প্রথমে তুমি যকৃতের বিপাকীয় সঞ্চয় ভূমিকা পড়বা। এছাড়া মানে এটা থেকেই দেখবা বেশিরভাগ বোর্ডে প্রশ্ন চলে আসবে, বিপাকীয় ও সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ও সঞ্চয় ভূমিকা, এইটা পড়বা। প্রথমে তুমি কি পড়বা, যকৃতের বিপাকীয় ও সঞ্চয়ী ভূমিকা। পড়ে ফেলছো সুন্দর মতো, পড়ে ফেলছো। এরপর তুমি পড়বা হচ্ছে নেক্সট টপিক, তুমি যেটা পড়বা সেটা হচ্ছে যে মুখগহ্বরে, মুখগহ্বরে পরিপাক, মুখগহ্বরে খাদ্য পরিপাক, মুখগহ্বরে কিভাবে খাদ্য পরিপাক হয়, মুখগহ্বরে কিভাবে খাদ্য পরিপাক হয় এটা পড়বা। তারপর পড়বা পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হয়, সেটা পড়বা। তারপর পড়বা হচ্ছে যে আমাদের এই অন্ত্রে কিভাবে খাদ্য পরিপাক হয়, সেটা পড়বা। অন্ত্র বলতে স্পেশালি ক্ষুদ্রান্ত। সো তোমাকে চাইতে পারে প্রতিটা আলাদা আলাদা ভাবে কোন অঙ্গে পরিপাক কিভাবে হয় সেটা চাইতে পারে, অথবা তোমাকে যে কোনো একটা খাবার দিয়ে বলতে পারে শর্করা কিভাবে পরিপাক হইলো। ধরো রুটি খাইছো তুমি, রুটির মধ্যে, রুটি কি শর্করা, আলু শর্করা, চাল শর্করা, কিভাবে পরিপাক হইলো, শর্করা কিভাবে পরিপাক হইলো। 3 ধরনের শর্করা কিভাবে পরিপাক হয়, শর্করা কিভাবে পরিপাক হয়, শর্করা কিভাবে পরিপাক হয়, শর্করা কিভাবে পরিপাক হয়, আমিষ কিভাবে পরিপাক হয়, চর্বি কিভাবে পরিপাক হয়, শর্করা কিভাবে পরিপাক হয়, আমিষ কিভাবে পরিপাক হয়, চর্বি কিভাবে পরিপাক হয়। প্রতিটা জিনিস কিন্তু হচ্ছে যে পরীক্ষার মধ্যে আসতে পারে। শর্করা কিভাবে পরিপাক হয়, আমিষ কিভাবে পরিপাক হয়, চর্বি কিভাবে পরিপাক হয়। সো এখান থেকে হয় তোমার সিকিউ যকৃতের বিপাকীয় সঞ্চয়ী ভূমিকা দিবে, নাহলে এই জায়গা থেকে প্রশ্ন দিবে, ঠিক আছে। আরেকটা দিবে অগ্নাশয়, অগ্নাশয়, অগ্নাশয় রিলেটেড প্রশ্ন।
পরীক্ষায় দিতে পারে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, ব্যাখ্যা করো। অগ্নাশয়ের যে এনজাইমগুলো আছে তারা সব খাবার পরিপাকে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তো যে কোনো টাইপের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে দিতে পারে। এই চ্যাপ্টারটা থেকেও চিপা চাপা থেকে প্রশ্ন কিন্তু প্রচুর হয়, প্রচুর। স্থূলতা রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে, স্থূলতা রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে খাদ্য শোষণ। খাদ্য শোষণ খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে খাদ্য শোষণ। খাদ্য শোষণ খুব গুরুত্বপূর্ণ টপিক। তো জুলজি চ্যাপ্টার 3 এটাও আমরা চাই যে তোমরা সবাই একদম দিল খুলে জুলজি চ্যাপ্টার 3 পড়ো, দিল খুলে জুলজি চ্যাপ্টার 3 পড়ো। খেয়াল করো যে আমাদের হচ্ছে যে জুলজি চ্যাপ্টার 3 এর কথা যদি বলি, কই পরিপাক, কই পরিপাক। সো পরিপাক একদম দিল খুলে পড়বা, কিচ্ছু বাদ দিবা না পরিপাকের মধ্যে, সব সুন্দর করে পড়বা। একদম সংজ্ঞা থেকে শুরু করে এই স্লাইডটা দিয়ে দিব, পড়ো। দেখো, কার্বোহাইড্রেট বা শর্করা বলতে আমাদের ভাত, রুটি, চিনি, শাকসবজি বোঝায়। এগুলা ভাঙতে যে এনজাইম লাগে তাদেরকে বলি অ্যামাইলোলাইটিক এনজাইম বা শর্করা বিশ্লেষী এনজাইম। লাইসিস মানে ভাঙা, আর যে ভাঙে তাকে বলি লাইটিক। অ্যামাইলো কথাটা আসছে হচ্ছে স্টার্চ থেকে। স্টার্চের দুইটা উপাদান আছে, একটা অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, সেখান থেকে কমন নিয়ে নিছে অ্যামাইলো। সো হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম বা শর্করা বিশ্লেষী এনজাইম আমাদের হচ্ছে যে কি করে, এই যে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। আমাদের হচ্ছে আমিষ বা প্রোটিন, মাছ, মাংস, ডিম, ডাল, এগুলাকে ভাঙে প্রোটিওলাইটিক এনজাইম, এদেরকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করে। আমাদের হচ্ছে চর্বি বা ফ্যাট বা লিপিড, এরা ভাঙে লাইপোলাইটিক এনজাইম, ভাঙে চর্বি, ফ্যাট, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। সো কার্বোহাইড্রেট বা শর্করার উদাহরণ ভাত, রুটি, চিনি, শাকসবজি। আমিষ বা প্রোটিনের উদাহরণ মাছ, মাংস, ডিম, ডাল। চর্বি বা ফ্যাট বা লিপিডের উদাহরণ ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি। কারণ পরীক্ষার মধ্যে আসবে যেটা, সেটা হচ্ছে যে এই ভাত খাইছে গরুর মাংস দিয়া, তাহলে ভাত কি, গরুর মাংস কি? ভাত হচ্ছে শর্করা, কেমনে পরিপাক হইলো? গরুর মাংস হইলো কি আমাদের প্রোটিন, কেমনে পরিপাক হইলো? চর্বি কিন্তু এই চারটা মনে রাখবো, ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি। বললো যে গরম ভাত আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে খাইলো, তাহলে এখন ঘিটা কি? ঘিটা কিন্তু আমাদের চর্বি। মাংস, মাছ মাংসটা আমরা চর্বি বলি, মাছ মাংসের চর্বির পরিমাণ অনেক কম। ঠিক আছে, আচ্ছা আসো দেখো এখন হচ্ছে কিভাবে শোষণ অ্যাবজর্পশন হয়। এই যে আমাদের হচ্ছে পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি কি পৌষ্টিক নালী আছে, কি পৌষ্টিক গ্রন্থি আছে, নালীগুলো আমরা ছবি দেখছি। গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় আমাদের রয়েছে। এবং হচ্ছে যে এই ছবিটা আমরা অলরেডি দেখেছি, এখানে অন্ত্র বা ইন্টেস্টাইনে বৃহদান্ত সিকাম কোলন মলাশয়, ক্ষুদ্রান্ত ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আমাদের হচ্ছে এখানে হচ্ছে যে জিব্বা টিব্বা, একদম এই চ্যাপ্টার তো পড়াই যখন ফার্স্টের দিকে বাচ্চাদেরকে দিল খুলে পড়াই। আচ্ছা, এই যে লালা গ্রন্থি, লালা গ্রন্থি কিন্তু আমরা প্যারাটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এগুলোর ছবি দেখে আসছি। ঠিক আছে, এগুলোর ছবি দেখে আসছি। লালা গ্রন্থিতে বলছিলাম টম, টাইলিন আর মল্টেজ দুইটা এনজাইম ক্ষরণ করে। স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন আর মল্টেজ দুইটা এনজাইম ক্ষরণ করে। এই যে আমাদের হচ্ছে দেখো মুখ গহ্বরে খাদ্য পরিপাক, এই যে জিব্বা, জিব্বার ছবিও কিন্তু আমরা শিখে আসছি, জিব্বার ছবিও আমরা শিখে আসছি। ঠিক আছে, আচ্ছা দাঁত, দাঁত রিলেটেড অনেক কথাবার্তা আছে, এগুলা রিডিং দিবা। আচ্ছা, এখানে তোমাকে যেটা জানতে হবে যকৃৎ, যকৃতে এটা পড়ে আসছি, ডান যকৃৎ নালী বাম যকৃৎ নালী মিলে কিভাবে কি তৈরি হয় এটা পড়ে আসছি। যকৃতে আণবিক গঠন নিয়েও কথা বলছি। যকৃতের সঞ্চয় ভূমিকা পড়তে হবে খুব ভালো করে, 6টা সঞ্চয় ভূমিকা আছে, খুব ভালো করে পড়বা। বিপাকীয় ভূমিকা আছে, খুব ভালো করে পড়বা। যকৃৎ রিলেটেড প্রশ্ন একটা পরীক্ষার মধ্যে আসবে, যাও সব বোর্ডেই আসবে ইনশাল্লাহ, যে আমাদের কি কি সঞ্চয় করে, কি কি বিপাক করে, একদম সহজ সুন্দর মতো হচ্ছে সঞ্চয় ভূমিকা, বিপাকীয় ভূমিকা পড়ে ফেলবা। দরকার হলে আমার স্লাইডই পড়ো, এখানে সব সাজায় দেওয়া আছে, কি সঞ্চয় করে, কি বিপাক করে, কিভাবে সঞ্চয় করে, এবং ফ্লো চার্ট। যে আরবিসি ভাঙে, আরবিসি ভেঙে তৈরি হয় হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন ভেঙে হিমারগ্লোবিন। হিম হচ্ছে Fe2+ যুক্ত রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড, আর হিম যে Fe2+ যুক্ত রঞ্জক, এটা থেকে আয়রন সরে গেলে তৈরি হয় বিলিভার্ডিন, বিলিভার্ডিনের পর তৈরি হয় বিলিরুবিন। ঠিক আছে, একদম পিন পয়েন্ট ভাবে কিন্তু এই জিনিস পড়ানো আছে, এখানে লেখা আছে। সো হচ্ছে যে পিত্ত উৎপাদন আছে, এখানে হরমোন সংশ্লেষ, হরমোন ভাঙন, টক্সিন বিষ অপসারণ থেকে শুরু করে সব কাজ বলা আছে। পিত্তরস কি, পিত্তরসের কাজ কি, পরীক্ষা এমনও আসতে পারে পিত্তথলির মধ্যে চিহ্ন দিয়ে কইতে পারে এখান থেকে যে রস বের হয় তার কাজ বলো। সো পিত্তরসের কাজ, এই চ্যাপ্টার থেকেও কিছু বাদ দিও না, এই চ্যাপ্টার থেকেও কিছু বাদ দিও না, অন্তত আমার স্লাইডটা পুরাটা ভালো করে পড়ে যাও। প্যানক্রিয়াসের এই ছবি এঁকে তোমাকে দেখাইছি চিত্রের ক্লাসে, এবং হচ্ছে যে তোমাকে এই অন্তঃক্ষরা গ্রন্থে আলফা বিটা গামা ডেল্টা নিয়েও চিত্রের ক্লাসে কথা বলছে। তুমি এখন পড়বা এখানে কি কি শর্করা বিশ্লেষী এনজাইম আছে, এখানে কি কি চর্বি বিশ্লেষী এনজাইম আছে, এখানে কি প্রোটিন বিশ্লেষী এনজাইম আছে। মজার কথা দেখো, এখানে শর্করা বিশ্লেষী এনজাইম দুইটাই পাওয়া যায়, অ্যামাইলেজ আর মল্টেজ। অ্যামাইলেজ স্টার্চ বা গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজে কনভার্ট করে, মল্টোজটাকে মল্টেজ ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। চর্বি বিশ্লেষী এনজাইম এখানে আছে লাইপেজ, যেটা লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট করে, এবং কোলেস্ট্রল অ্যাস্টারেজ আছে, যেটা কোলেস্ট্রল অ্যাস্টারকে ভেঙে কোলেস্ট্রল এবং হচ্ছে যে আমাদের ফ্যাটি অ্যাসিডে, কোলেস্ট্রল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে। কিন্তু প্রোটিন বিশ্লেষী এনজাইম এখানে অনেকগুলো
সবগুলো আছে। অগ্ন্যাশয়ের এনজাইম কিন্তু লাগে আলাদাভাবে, অগ্ন্যাশয় বলবে যে এর বহির্ক্ষরা ভূমিকা লেখো, তখন কিন্তু এই এনজাইমগুলো লিখতে হবে। সো ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন নামে দুইটা এনজাইম আছে, যেটা পাকস্থলী থেকে আসা প্রোটিন, পাকস্থলীতে প্রোটিন একটু ভাঙে প্রোটিউজ আর পেপটনে কনভার্ট করে। এই প্রোটিউজ আর পেপটনকে এরা দুইজনে মিলে পলিপেপটাইডে কনভার্ট করে। এই পলিপেপটাইডকে আবার অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে পারে দুইজন, একটা নাম কার্বক্সিপেপটাইডেজ, একটা নাম অ্যামিনোপেপটাইডেজ। অ্যামিনোপেপটাইডেজ ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করে, কার্বক্সিপেপটাইডেজটা হচ্ছে পলিপেপটাইডের সাথে সরল পেপটাইড আর অ্যামিনো অ্যাসিড তৈরি করে। সেটা হচ্ছে 4টা। 5 নম্বর হচ্ছে ট্রাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডকে ভাঙে। ডাইপেপটাইডেজ, ডাইপেপটাইডকে ভাঙে। কোলাজিনেস, কোলাজেনকে ভাঙে। ইলাস্টেস, এরা কি ভাঙে? ইলাস্টিনকে ভাঙে। সো এই 8টা এনজাইমের নাম কি, কাকে ভাঙে, একদম ঠোঁটের আগায় থাকতে হবে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে আমাদের ইনশাল্লাহ। তারপর হচ্ছে দেখো প্রোটিন তৈরি, কিভাবে কি প্রোটিন তৈরি নিয়ে কথা বলছে। আচ্ছা দেখো পাকস্থলী, পাকস্থলীর এই ছবিটাও আমরা শিখে আসছি। পাকস্থলীর অংশগুলা নিয়ে আমরা কথা বলে আসছি, কোথায় কি কাজ সংগঠিত হয় সেটা নিয়ে। হ্যাঁ, স্লাইড গেল কই? আচ্ছা, তো এটা নিয়ে কথাবার্তা বলা আছে, পাকস্থলীর অংশ, কোন অংশ কি কাজ করে সেগুলা নিয়ে কথাবার্তা আমরা বলছি। যেটা একটা কথা হচ্ছে, পাকস্থলী সহ আমাদের বিভিন্ন অঙ্গে এই পৌষ্টিক নালীর মধ্যে আমরা 4টা বা 5টা স্তর পাই। আমাদের মেডিকেল আমরা পড়ছি 4টা, তোমাদের বই বলা 5টা স্তর। সো কি কি স্তর আমাদের রয়েছে? এটা হচ্ছে সবচেয়ে বাইরে সেরোসা, তারপর মাসকুলারিস এক্সটার্না, মাঝে থাকে হচ্ছে সাবমিউকোসা, সবার ভেতরে থাকে মিউকোসা। সো এই যে আমাদের 4টে স্তর, সেরোসা, মাসকুলারিস এক্সটার্না, সাবমিউকোসা আর মিউকোসা রয়েছে। তাহলে সবচেয়ে বাইরের স্তর কে? সেরোসা। সবচেয়ে ভেতরের স্তর কে? মিউকোসা। এখানে আমাদের লাগবে হচ্ছে মাসকুলারিস এক্সটার্না, এটা একটা পেশি স্তর। পেশিগুলো আবার 2-4 লেয়ারে থাকে, পাকস্থলীতে 3 লেয়ারে থাকে, কারণ এই পেশিটা সংকোচন প্রসারণ করে, এটাকে বলি পেরিস্টালসিস। আর সাবমিউকোসা স্তরে যত গ্রন্থি এবং রক্তনালী আছে সাবমিউকোসা স্তরে থাকে। মিউকোসার সবচেয়ে ভেতরের স্তর, এটা বেসিক্যালি কলামনার এপিথেলিয়াম সেল দিয়ে তৈরি হয়। আচ্ছা, আর পরিপাকের পর আমাদের হচ্ছে শোষণ জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পাকস্থলীতে আমাদের হচ্ছে যে ক্যান ভিন্নতা হয়, কি হয়, এগুলো নিয়ে কথাবার্তা। গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে আমরা তোমাদের মজা কথাটা বলছিলাম না, গ্যাস্ট্রিক গ্রন্থির ছবি দেখাইছিলাম, কোন গ্রন্থি থেকে কি হরমোন খাওয়ানো হয় সেটা কিন্তু পড়াই দিছিলাম, তাই না? এবং এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যে ভিটামিন বি12 শোষণে সাহায্য করে, এরাও করে দিছি। চিত্রের ক্লাস করলে দেখবা যে সিকিউ ক্লাস ইজ ভেরি ইজি পিজি হয়ে যায়। তাহলে হচ্ছে যে আমরা এই জায়গায় হচ্ছে যে এগুলা পড়ছি, যে এই চিত্রটা দেখাইছি আমি তোমাদেরকে, গ্যাস্ট্রিক জুসের কাজ তোমরা এখান থেকে পড়বা, এই স্লাইডটা পড়ে ফেলো ভালো করে। আচ্ছা দেখো, পাকস্থলীতে খাদ্য পরিপাক হয় কিভাবে? শর্করা জাতীয় খাবারটা পাকস্থলীতে পরিপাক হয় না, পাকস্থলীতে শুধু পরিপাক আমিষ, কারণ পাকস্থলীতে রিলিজ হয় পেপসিনোজেন। এই পেপসিনোজেন HCl এর প্রভাবে হয় পেপসিন। এই পেপসিন আমিষ এবং পানিকে ভেঙে প্রোটিউজ এবং পেপটনে কনভার্ট করে। এবং জেলাটিন নামে একটা কেমিক্যাল আমরা খাই অনেক সময়, সেটাকে জেলাটিনেজ ভেঙে পেপটন আর পলিপেপটিডে কনভার্ট করে। দুগ্ধ আমিষ কেসিন, এটাকে আগে বলতো যে আমিষকে ভাঙে রেনিন, কিন্তু মানব দেহে কোনো রেনিন নাই। সো আমাদের এই দুগ্ধ আমিষ বা কেসিন, এটাকে ভাঙে পেপসিন, ভেঙে কিসে কনভার্ট করে? পলিপেপটিডে কনভার্ট করে। তো হচ্ছে আমরা দেখি চর্বি পরিপাক আমাদের তাহলে এখানে কি তাহলে দেখো আমিষ পরিপাক খুব ভালোভাবে হয়। চর্বি পরিপাকটা হচ্ছে অম্লীয় পরিবেশে স্নেহ বিশ্লেষী এনজাইম কাজ করে না, কিন্তু গ্যাস্ট্রিক লাইপেজ স্নেহ বিশ্লেষী হওয়ার পরেও অম্লীয় পরিবেশে কাজ করে। তাহলে এই বাটার ফ্যাট বা মাখনের চর্বির উপর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। সো পাকস্থলীতে খাবার পরিপাক কিন্তু আসতে পারে। শর্করা পরিপাক হয়, পাকস্থলীতে হয় না। আমিষ পরিপাক হয়, খুব ভালো হয়। চর্বি পরিপাক হয় শুধুমাত্র হচ্ছে বাটার ফ্যাট বা মাখনের চর্বি পরিপাক হয় গ্যাস্ট্রিক লাইপেজ দ্বারা। তারপর হচ্ছে পাকস্থলী নিজে নিজে কেন পরিপাক হয় না, এটা খ নাম্বারের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? কেন নিজে নিজে পরিপাক হয় না এটা নিয়ে ক্ষয়ের ক্লাসে কথা বলবো না আমরা ইনশাল্লাহ, তুমি এখন এখান থেকে একটু দেখে রাখো। আন্তরিক গ্রন্থিগুলা দেখলা, আন্তরিক গ্রন্থিগুলার নাম একটু পড়বা, কি কি এনজাইম রিলিজ করে। সো তুমি প্রতিটা জায়গায় কোন কোন এনজাইম কি করে সেই জিনিসটা তোমাকে দেখতে হবে, এবং ক্ষুদ্রান্তে খাবার পরিপাক কিভাবে হয় সেই জায়গাটাও তোমাকে পড়তে হবে, কারণ শর্করা পরিপাক হয় কিভাবে। এখানে তিনটা রস, ক্ষুদ্রান্তে 3টা রস আসে, অগ্ন্যাশয় রস, আন্তরিক রস, পিত্তরস। পিত্তরস তো শুধু চর্বি পরিপাকে সাহায্য করে। তো বাকি পরিপাকে দেখো অগ্ন্যাশয় রস এবং আন্তরিক রস ভূমিকা রাখতেছে শর্করা পরিপাকে। চর্বি পরিপাকে তো পিত্তরস প্রথমে ছোট ছোট দানায় কনভার্ট করছে, এরপর অগ্ন্যাশয় রস এবং আন্তরিক রস কাজ করতেছে। একটা MCQ আসতে পারে যে কোন খাবার পরিপাকে সব রস কাজ করে? সব রস কাজ করে, তো আমাদের হচ্ছে যে চর্বি পরিপাকে আমাদের সকল রস, পিত্তরস, অগ্ন্যাশয় রস, আন্তরিক রস, সকল রস কাজ করে। আমিষ পরিপাকের ক্ষেত্রে অগ্ন্যাশয় রস এবং আন্তরিক রস কাজ করে। এগুলো সুন্দর করে ঠান্ডা মাথায় পড়বা। খাদ্যসার শোষণের ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস কি খাদ্যসার শোষণের ক্ষেত্রে?
খাওয়া শোষণের জন্য আমাদের আঙ্গুলের মতো অভিক্ষেপ লাগবে, যেগুলোকে বলি আমরা ভিলাই বলি। যেগুলোকে কি বলি আমরা? যেগুলোকে বলি হচ্ছে আমরা ভিলাই, যেগুলোকে আমরা ভিলাই বলি। শর্করা শোষণ, আমিষ শোষণ, তো আমাদের হচ্ছে যে, এবং চর্বি শোষণ। চর্বি শোষণটা খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখো যে আমাদের চর্বি শোষণ কিছুটা জটিল। চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, গ্লিসারল তৈরি হয়, কোলেস্টেরল তৈরি হয়, মনোগ্লিসারাইড তৈরি হয়, এই জিনিসগুলো তৈরি হয়। গ্লিসারলটা পানিতে দ্রবণীয়। গ্লিসারলটা কি? পানিতে দ্রবণীয়, ব্যাপন প্রক্রিয়া এটা রক্তনালীতে যায়। গ্লিসারলটা পানিতে দ্রবণীয়, ব্যাপন প্রক্রিয়া এটা কোথায় যায়? রক্তনালীতে চলে যায় গ্লিসারলটা। কিন্তু ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড এদের সাথে আমাদের কি যুক্ত হয়? পিত্ত লবণ যুক্ত হয়ে মাইসিলি গঠন করে। এই মাইসিলিটা আমাদের সুন্দর মতো, মাইসিলি কি? চারপাশে পিত্ত লবণ, ভেতরে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। ভেতরে কি? ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। চারপাশে কি? চারপাশে হচ্ছে পিত্ত লবণ আমাদের। তো এই যে আমাদের এই মাইসিলিটা পিত্ত লবণ ছাড়া বাকি অংশ ভিলাই কোষে প্রবেশ করে। এই যে ভিলাই কোষে প্রবেশের পর জিনিসটা কি হয়, যে এই ভিলাই কোষে প্রবেশের পর ফ্যাটি অ্যাসিড, এই জায়গাটা একটু জটিল, আবারও বলি, খেয়াল করো যে একটু আস্তে আস্তে বলি। দেখো আমাদের চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড থেকে শুরু করে এই কয়টা জিনিস তৈরি হচ্ছে। কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড। মনোগ্লিসারাইড জিনিসটা কি? গ্লিসারিনের সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকলে মনোগ্লিসারাইড, দুইটা থাকলে হচ্ছে ডাইগ্লিসারাইড, তিনটা থাকলে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়। সো গ্লিসারল পানিতে দ্রবণীয়, সে চলে যাচ্ছে। কিছু ছোট ছোট ফ্যাটি অ্যাসিডও চলে যায় রক্তনালীতে। কিন্তু আমাদের ফ্যাটি অ্যাসিড, বড় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড এরা রক্তনালীতে যেতে পারে না, কারণ তারা পানিতে অদ্রবণীয়। তাদের সাথে পিত্ত লবণ যুক্ত হয়। পিত্ত লবণ যুক্ত হয় বলে কোনো সমস্যা নেই, আমি তোমাদের দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। পিত্ত লবণ তার চারপাশে যুক্ত হলে যে গঠনটা, সেটাকে বলে মাইসিলি। ভেতরে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, চারপাশে পিত্ত লবণ, সেটাকে বলে মাইসিলি। এই মাইসিলিটা পানিতে দ্রবণীয় হয়। মাইসিলিটা আস্তে আস্তে ভিলাই কোষের দিকে যায়। ভিলাই কোষের কাছাকাছি গিয়ে সে পিত্ত লবণ ছাড়া বাকি সবকে ভিলাই কোষের ভেতর ঠেলে দেয়। মাইসিলি ভিলাই কোষের দিকে যেতে থাকে। মাইসিলির পিত্ত লবণ ছাড়া বাকি অংশ ভিলাই কোষের দিকে ঠেলে দেয় বা ভিলাই কোষে প্রবেশ করে। তখন ভিলাই কোষে কি প্রবেশ করে গেল? ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল। এই ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড বলছি কি? গ্লিসারিনের সাথে একটা ফ্যাটি অ্যাসিড হলো মনোগ্লিসারাইড। গ্লিসারিনের সাথে আরো যে ফ্যাটি অ্যাসিড আছে দুইটা যুক্ত করে দেই, হয়ে যাবে কি? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এরা আমাদের একদম ভালো মানের চর্বি। এই চর্বিগুলো ভেতরে, চারপাশে আমাদের প্রোটিন, এরকম একটা লিপোপ্রোটিন স্তর গঠিত হয়। তার মানে ভিলাই কোষের ভেতর গিয়েও এটা যে রক্ত বা লসিকা নালীতে যাবে সেই সুযোগ পাচ্ছে না, কারণ সে পানিতে অদ্রবণীয়। এই জন্য ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল এরা একসাথে যুক্ত হয়। তার মানে ভেতরে লিপিড এবং চারপাশে আমাদের কি থাকে? চারপাশে থাকে হচ্ছে আমাদের প্রোটিন। মিলে যে গঠনটা তৈরি করে এটাকে বলি আমরা কাইলোমাইক্রন। এই যে গঠন, এটাকে কি বলি আমরা? কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা আমাদের হচ্ছে এই ভিলাই কোষে কাইলোমাইক্রন গঠন হয়। তাইলে আলটিমেটলি ভিলাই কোষে কাইলোমাইক্রন গঠন হলো, যেটা এক্সোসাইটোসিস প্রক্রিয়া। কোষ থেকে বের হওয়াকে এক্সোসাইটোসিস, প্রবেশকে এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে? লসিকা নালীতে প্রবেশ করে। আচ্ছা, ঠিক আছে। সেই জায়গাটা একটু 2-3 বার দেখবা, মাথায় ঢুকে যাবে এই জায়গাটা। সাথে আছে আমাদের বৃহদান্ত। বৃহদান্তের পর আছে বৃহদান্তের কাজ। একটু রিডিং দিবা, একবার ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে বৃহদান্তের কাজ থেকে। পরিপাকী স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা আছে। এখানে দেখো যে কথাটা হচ্ছে, স্নায়ুজাল আছে এখানে দুইটা। একটা হচ্ছে বাইরের দিকে থাকে এক্সট্রিনজিক প্লেক্সাস, একটা ভেতরের দিকে থাকে ইন্ট্রিনজিক প্লেক্সাস বা এন্টেরিক নার্ভাস সিস্টেম। এবং এই এন্টেরিক প্লেক্সাস বা ইন্ট্রিনজিক প্লেক্সাস বা অন্তর্নিহিত স্নায়ুজালক বা এন্টেরিক প্লেক্সাস বা অন্তরীণ স্নায়ুতন্ত্র, এটাকে কিন্তু সেকেন্ড ব্রেইন বলে। কারণ মস্তিষ্কের বাইরে এত স্নায়ু আর কোথাও পাওয়া যায় না, এটাকে সেকেন্ড ব্রেইন বলা হয়। এই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম বা ইন্ট্রিনজিক প্লেক্সাস, এখানে আমাদের সাবমিউকাস স্তরে একটা জালক থাকে, তাকে সাবমিউকোজাল প্লেক্সাস বলে। আর মাসেল স্তরে, যে মাসেল স্তর, যে আমরা এক্সটার্নাল মাসেল যেটা পাইছি, মাসকুলাস এক্সটার্না, সেখানে একটা প্লেক্সাস থাকে, সেটাকে বলি মায়োন্ট্রিক প্লেক্সাস। তো একটা সাবমিউকোসাল প্লেক্সাস আর একটা মায়োন্ট্রিক প্লেক্সাস আছে। মায়োন্ট্রিক প্লেক্সাসটা থাকে মাসকুলাস এক্সটার্নাল লেয়ারে, যেটার কাজ হচ্ছে পেশির সংকোচন প্রসারণ তথা পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করা। আর সাবমিউকোসাল প্লেক্সাস থাকে সাবমিউকোসাল স্তরে, যেটার কাজ হচ্ছে বিভিন্ন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা, স্থানীয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করা। সো হচ্ছে যে আমরা পরিপাক শোষণের এই ইনটেক নার্ভাস সিস্টেমকে কেন সেকেন্ড ব্রেন বলে, এটা ক্ষতে আসবে। এবং হচ্ছে যে এক্সট্রিনজিক প্লেক্সাস কি কাজ করে, এই জায়গাগুলো রিডিং পড়বা। পরিপাকে হরমোনের ভূমিকা আছে, সুন্দর করে দেখবা। স্থূলতার জায়গাটা তোমরা ছোটবেলা থেকেই পারো, স্থূলতা পড়বা। সো এই চ্যাপ্টারটায় কোনো কিছু আল্লাহর ওয়াস্তে গ্যাপ দিও না, কোনো কিছু আল্লাহর ওয়াস্তে গ্যাপ দিও
না, কোনো কিছু আল্লাহর ওয়াস্তে গ্যাপ দিও না। এই চ্যাপ্টারে এতটুকু যা আছে সুন্দর মতো ঠান্ডা মাথায় হচ্ছে পড়বা, এটা তোমাদের কাছে বিশেষ 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 অনুরোধ। যদি পড়ো তাহলে ভালো করবা। তাহলে দেখো আমরা 11, 7, 5, 4, 3 এই 5টা অধ্যায় নিয়ে কথা বললাম আজকে। তাহলে 1 আর 2 বাকি আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলি। ভাবছিলাম এক ভিডিওতে দিব, আর পারতেছি না আমি, আর পারতেছি না। তো হচ্ছে যে তাহলে এতটুকু তাহলে আমরা দেখে ফেলি, এতটুকু পড়ে ফেলি। আজকে আমাদের সেকেন্ড ডেতে আমাদের কিন্তু হচ্ছে পড়ার কথা হচ্ছে অধ্যায় 3, 4, 5 এই 3টা পড়ার কথা। সো আমি আশা করি আজকে ভিডিও দেখার পর 3, 4, 5 পড়া সহজ হয়ে যাবে। তোমাকে পড়তে হবে, যতই আমরা ভিডিও দেই, যতই কিছু করি, যতই যে টিচার 1 শট 2 শট 3 শট 4 শট ক্লাস দেখ, এই যে ক্লাস আমি তোমাকে একটু ওভারভিউ করে দিলাম, এখন যদি তুমি নিজে না পড়ো তাহলে কিন্তু তুমি আটকে যাবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।